জীবনটা এমন কেন? চারপাশে তাকালে শুধু টাকার জলখানি দেখি। মানুষের মুখে হাসি আছে, কিন্তু সেই হাসির ভিতরে মায়া নেই, ভালোবাসা নেই, আছে শুধু স্বার্থের গন্ধ। এখানে মানুষ মানুষকে নয়, তার পকেটকে চেনে। হৃদয়ের মূল্য নেই, অনুভূতির দাম নেই, সম্মানের ওজন নেই। সবকিছুর মাপ যেন শুধু টাকায়। আজকাল সম্পর্কগুলোও কেমন অদ্ভুত হয়ে গেছে। যেখানে ভালোবাসা থাকার কথা, সেখানে হিসেব থাকে। যেখানে আপনজনের কাঁধে মাথা রাখার কথা, সেখানে লুকিয়ে থাকে স্বার্থের বোঝা। মানুষ এখন আর মানুষকে ভালোবেসে কাছে টানে না, টানে তার অবস্থান দেখে, টানে তার ব্যাংক ব্যালেন্স দেখে। টাকা কম থাকলে আপনজন দূরে সরে যায়, আর টাকা বেশি থাকলে পর মানুষও আপন হয়ে আসে। সবচেয়ে কষ্ট লাগে তখন, যখন নিজের মানুষগুলোও টাকার অভাবে চোখ ফিরিয়ে নেয়। যাদের জন্য বুক ভরা ভালোবাসা জমিয়ে রাখো, একদিন তারাই তোমাকে বুঝিয়ে দেয় তোমার অনুভূতির চেয়ে তোমার সামর্থ্যের দাম বেশি। নীল বিশাল বড় বিল্ডিংয়ের ছাদে দাঁড়িয়ে কথাগুলো ভাবছে। অনেক স্মৃতি তার চোখের সামনে ভাসছে, কিন্তু সে মুখে কিছু বলতে পারছে না। ভালোবাসা, বিশ্বাস, সম্মান, এই শব্দগুলো একসময় খুব পবিত্র ছিল। এখন সেগুলো যেন বাজারে বিক্রি হয়। যার কাছে টাকা আছে তার জন্য সম্মানও আছে, তার জন্য ভালোবাসাও আছে। আর যার পকেট খালি, তার জন্য পড়ে থাকে শুধু অবহেলা, অপমান আর একাকিত্ব। মানুষ বড় অদ্ভুত। সময় বদলালে মানুষ বদলায়, অবস্থা বদলালে সম্পর্ক বদলায়, টাকা বদলালে আপনজন বদলে যায়। আজ যে মানুষটা তোমার পাশে থাকার প্রতিশ্রুতি দেয়, কাল সেই টাকার কাছে তোমাকে ভুলে যায়। কিন্তু কেউ বোঝে না, টাকা কখনো শান্তি কিনে দিতে পারে না। টাকা বিছানা কিনতে পারে, ঘুম না। টাকা বাড়ি কিনতে পারে, পরিবার না। টাকা শরীরের পাশে মানুষ দিতে পারে, কিন্তু মনের পাশে সত্যিকারের একজন আপন মানুষ দিতে পারে না। মানুষ কেন বোঝে না, সম্মান হারিয়ে গেলে টাকা দিয়ে তা ফেরানো যায় না। বিশ্বাস ভেঙে গেলে টাকা দিয়ে তা জোড়া লাগে না। আর ভালোবাসা একবার মরে গেলে পৃথিবীর সব সম্পদ দিয়েও তাকে আর বাঁচানো যায় না। তবুও মানুষ ছুটছে, অন্ধের মতো ছুটছে টাকার পেছনে। ভালোবাসা ফেলে সম্পর্ক ভেঙে, আপনজন হারিয়ে শুধু টাকার পেছনে দৌড়াচ্ছে। কিন্তু দিন শেষে এই টাকায় কি বুকের শূন্যতা ভরাতে পারবে? এই টাকায় কি একাকী রাতে মাথায় হাত রেখে বলবে আমি আছি? এই টাকায় কি কাঁদলে চোখের জল মুছিয়ে দেবে? না, কখনোই না। দিন শেষে মানুষ টাকাকে নয়, একটু শান্তি চায়, একটু সত্যিকারের ভালোবাসা চায়, একটা নীরবতার কাজ চায়, একজন নিজের মানুষ চায়। কিন্তু আফসোস, এই পৃথিবীতে সেই নিজের মানুষ খুঁজে পাওয়ার চেয়ে টাকা খুঁজে পাওয়ার জন্য অনেক সহজ। নীল এই কথাগুলো ভাবতেই তার চোখের কোণে একটু পানি জমা হয়ে গেল। সে আর এসব ভাবতে চায় না। সে আর কিছু না ভেবে রুমে চলে গেল। এটা তার শ্বশুর বাড়ি। দুদিন আগে সে প্রধানমন্ত্রীর মেয়েকে বিয়ে করেছে, কিন্তু সবচেয়ে বড় কথা, মেয়েটা তাকে মেনে নেয়নি। কারণ হিসেবে তেমন কিছু বলেনি, শুধু বলেছে সে বিয়েটা মানে না। এসব ভাবতেই সে রুমে ঢুকে দরজা আটকে দিল। আদিবা বসেছিল। সে চমকে উঠে বলল, আপনাকে তো বলেছি আমি মানি না এই বিয়ে, তাহলে কেন আবার এসেছেন? কেন এসেছি মানে? আর তুমি না মানলে এই বিয়েটা কি মিথ্যা হয়ে যাবে? আর আমার কিসে কম আছে যে তুমি আমাকে মানো না? কম বেশি দেখার দরকার নেই আমার, আমি মানি না এই বিয়ে। শোনো মে, আমি শহরের টপ বিলিয়নিয়ার, সবাই আমাকে পেতে পাগল, আর তুমি পেয়েও মানছো না? আপনার বড়লোকি ধুয়ে আপনি পানি খান, আমার এইসব চাই না। আমি কখনো মানবো না আপনাকে। কারণটা কি সেটা বলো। বলবো না, কি করবেন? তাই তো, কিন্তু একটা কথা মাথায় ঢুকিয়ে রাখো, তোমার না বললেই সব শেষ হয়ে যায় না। সবকিছু তোমার ইচ্ছেতে শুরু হয়নি, আর সবকিছু তোমার ইচ্ছেতে শেষও হবে না। তোমার বাবা আমাকে তোমার জন্য পছন্দ করেছে, হাজার ছেলের মধ্যে থেকে আমাকে বেছে নিয়েছেন, কারণ তিনি জানেন আমি কে, আমার সামর্থ্য কি, আর আমি চাইলেই তোমাকে কতটা ভালো রাখতে পারি। তোমার বাবা অন্তত মানুষ চিনতে ভুল করেননি। তাহলে বাবা কি বলেন না আপনাকে বিয়ে করে সংসার করতে? আমার জায়গায় ওনাকেই বসিয়ে নিন। যেহেতু উনিই পছন্দ করেছেন, উনিই না হয় আপনাকে সামলাবে। নাউজুবিল্লাহ, কি সাংঘাতিক কথাবার্তা তোমার! এভাবে কেউ নিজের বাবাকে নিয়ে কথা বলে? তোমার রাগ আছে বুঝলাম, কিন্তু মুখে কোনো ব্রেক নেই নাকি? আমার কথা ভালো না, আগেই বলেছি। সহ্য না হলে চলে যান, দরজা খোলা আছে, রাস্তা বন্ধ না। আরে না না, এত সহজে কেন যাবো? 2 দিন আগে বিয়ে করেছি, আর 2 দিনে যদি বউ রুম থেকে বের করে দেয়, তাহলে আমার মান সম্মান কোথায় যাবে বলো তো? লোকজন শুনলে বলবে
প্রধানমন্ত্রীর মেয়ে জামাইকে বাসরঘর থেকে বের করে দিয়েছে। এই অপমান আমি কোথায় রাখবো? আদিবা বিরক্ত চোখে তাকিয়ে রইল। তার চোখে মুখে স্পষ্ট বিরক্তি, ঠোঁট শক্ত করে চেপে আছে। মনে হচ্ছে আর এক সেকেন্ড দাঁড়ালেই সামনে যা পাবে তাই ছুঁড়ে মারবে। আর ঠিক সেই জিনিসটাই নীল চাইছিল। মেয়েটার রাগ যত বাড়ছে, নীলের ভেতরের দুষ্ট মানুষটা ততই মজা পাচ্ছে। বাইরে থেকে গম্ভীর মুখে কথা বললেও ভেতরে ভেতরে সে বেশ মজা নিয়ে আদিবার রাগ দেখছিল। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি কি ছোটবেলা থেকে এমন, নাকি আমাকে দেখে বিশেষ এই রাগটা উড়েছে? কারণ আমি কিন্তু ভাবছিলাম প্রধানমন্ত্রীর মেয়ে মানে একটু নম্র ভদ্র রাজকীয় ট্রাইব হবে, কিন্তু তুমি তো দেখি পুরো উল্টো। রাজকুমারী না, একদম পুরোই ভারত কুমারী। কি বললেন আপনি? ভুল বললাম? আমি তো সত্যি কথাই বললাম। তোমার রাগ দেখে মনে হচ্ছে তোমাকে বিয়ে না করে কেউ যেন ভুল করে বাঘের খাঁচা খুলে দিয়েছে। মিস্টার নীল, জি, আপনার আইনসম্মত স্বামী বলছি। ডাক্তার সমস্যা হলে একটা শর্ট নাম দিতে পারো, স্বামী, বর, হাবিবি, যেটা মুখে আসে সেটা। একদম সীমা ছাড়বেন না। আপনাকে আমি সহ্য করছি মানে এই না যে যা ইচ্ছা তাই বলবেন। তুমি সহ্য করছো? আমার তো মনে হচ্ছে আমি সহ্য করছি। এই যে এতক্ষণ ধরে তোমার জারি শুনছি, অন্য কেউ হলে এই 3 বার অজ্ঞান হয়ে যেত। আদিবা দাঁত চেপে নীলের দিকে তাকিয়ে রইল। তার চোখ দুটো রাগে টকটকে লাল হয়ে গেছে। মনে হচ্ছে এখনই সামনে থাকা ফুলদানিটা তুলে নীলের মাথায় ভেঙে ফেলবে। কিন্তু নীলের মুখে সে বিরক্তিকর শান্ত হাসি, যে হাসি দেখে আদিবা রাগ আরও দ্বিগুণ হয়ে গেল। আপনি ইচ্ছে করে আমাকে রাগাচ্ছেন, তাই না? অবশ্যই ধরতে পেরেছো। বাহ, আমি তো ভাবছিলাম তোমার রাগের নিচে বুদ্ধিটাও চাপা পড়ে গেছে। আপনি অসহ্য। আর তুমি ভয়ঙ্কর। ভালো জুটি না? একজন অসহ্য আর একজন ভয়ঙ্কর। সংসারটা জমে যাবে কিন্তু। আদিবা এবার পাশের বালিশটা তুলে সোজা নীলের দিকে ছুঁড়ে মারল। নীল সেটা সহজেই ধরে ফেলল। তারপর বালিশটা বুকে জড়িয়ে এক চিলতে হেসে আদিবার দিকে তাকিয়ে বলল, বাহ, রাগ হলে বালিশ ছেড়ো? ভালোই তো। আমি ভাবছিলাম সরাসরি চুরি চাকু বের করবে। বের করতেও পারি, আর একবার উল্টাপাল্টা বললে সত্যি কিছু একটা করে বসবো। নীল ধীরে ধীরে আদিবার দিকে এগিয়ে এলো। তার চোখে দুষ্টু ঝিলিক, ঠোঁটে চাপা হাসি। সে একটু ঝুঁকে নিচু স্বরে বলল, করো দেখি, প্রধানমন্ত্রীর মেয়ে নিজের স্বামীকে কিভাবে খুন করে। আদিবা থমকে গেল। রাগে তার বুক উঠানামা করছে, কিন্তু নীলের চোখের দিকে তাকিয়ে কিছুক্ষণের জন্য যেন কোথায় হারিয়ে গেল। এই লোকটাকে সে বুঝতে পারছে না। লোকটা কি সত্যি পাগল, নাকি ইচ্ছে করে তাকে পাগল বানাচ্ছে? আর নীল, সে ভেতরে ভেতরে হেসে চলেছে। আদিবার রাগী মুখটা দেখে তার অদ্ভুত ভালো লাগছে। এই মেয়েটা আগুন, আর নীলের বরাবরই আগুন নিয়ে খেলতে ভালো লাগে। জানতো, আপনাকে আমার একদম সহ্য হচ্ছে না, 1 মিনিটও না। আপনি সামনে দাঁড়ালে আমার মেজাজ এমন খারাপ হয়, মনে হয় মাথায় সব রক একসাথে ছিঁড়ে যাবে। মানুষ এত অসহ্য হয় কিভাবে? সত্যি আমি বুঝি না। আপনি কম কথা বলেন না, উল্টো যত বলেন ততই মাথা গরম হয়ে যায়। নীল ঠোঁটের কোণে হালকা হাসি টেনে আরেকটু কাছে এগিয়ে এলো। আদিবার বিরক্তিতে ভরা মুখটা দেখে তার ভেতরের দুষ্টু মানুষটা যেন আরও জেগে উঠল। মেয়েটা যত রেগে যাচ্ছে, নীলের মজাটা ততই বাড়ছে। সে হাত গুটিয়ে আরাম করে দাঁড়িয়ে মজা দেখার ভঙ্গিতে বলল, আচ্ছা, বুঝেছি। তোমার রাগের আসল কারণ আমি না। তোমার রাগের আসল কারণ হলো আমি এখানে তোমাকে কোনো দামি গিফট দেইনি। এই জন্যই না? কি লাগবে বলো? ডায়মন্ড, প্লাটিনাম, লিমিটেড এডিশন কিছু? এসব দিলে কি তাহলে আমাকে একটু মেনে নেবে? আদিবা চোখ বড় বড় করে তাকালো। মুহূর্তেই তার মুখে রাগ আরও দ্বিগুণ হয়ে গেল। আপনার গিফট আপনার কাছেই রাখুন। এসব দিয়ে মানুষ কেনা যায়, আমাকে না। টাকা, গয়না, দামি জিনিস এসব আমার পছন্দ না। এসব দিয়ে কাউকে মাপতে শিখিনি আমি। তাই আপনার বড়লোকই অন্য কোথাও দেখাবেন। ও, তাহলে গিফট নাও। তাহলে কি বাড়ি চাই নাকি গাড়ি? একটা না চাইলে দুটি দিই। গুলশানের ডুপ্লেক্স, সঙ্গে 2টা গাড়ি। একটা তুমি চালাবে, একটা শুধু রাগ করে বের হয়ে যাওয়ার জন্য রাখবে। আপনার মাথা চাই, কেটে দিন। পারলে সেইটাই গিফট দেন। নীল এক সেকেন্ড থেমে ভ্রু কুচকে ভীষণ ভাব নিয়ে দাঁড়িয়ে রইল। তারপর গভীর সিরিয়াস মুখে বলল, আমার তো একটাই মাথা, ওটা তোমাকে দিয়ে দিলে আমি বাঁচবো কিভাবে? স্বামীকে বাঁচিয়ে রাখার কোনো ইচ্ছে নেই নাকি তোমার? অসহ্য, একদম অসহ্য আপনি। সহ্য করে নাও বউ, এখন থেকে আমাকে সহ্য করতে হবে। চাইলেও এই ঝামেলা থেকে মুক্তি নেই তোমার। তোর বউয়ের গুষ্টি গিলায়। নীল একদম থামল না, বরং মুখে আরও নিরীহ ভাব এনে বুকের উপর হাত রেখে বলল, আরে, আমার বউ তো তুমি, তাহলে নিজের গোষ্ঠীকেই কিলাই দিলে নাকি? এভাবে নিজেকে গালি দেওয়া কিন্তু ঠিক না, জান। আদিবা কয়েক সেকেন্ড বোবা হয়ে তাকিয়ে রইল, যেন তার মাথায় কাজ করা বন্ধ করে দিয়েছে। এই লোকটার সাথে ঝগড়া করতে গেলেই সব কথা উল্টে নিজের দিকেই ফিরে আসে।
সে রাগে ফুঁসতে ফুঁসতে সামনে থাকা কুশনটা তুলে আবার নীলের দিকে ছুঁড়ে মারল। নীল সহজেই সেটা ধরে ফেলল। তারপর কুশনটা বুকে জড়িয়ে এমন ভঙ্গিতে বলল যেন আদিবা তাকে প্রেমপত্র ছুঁড়ে মেরেছে। বাহ, প্রথমে বালিশ, এখন কুশন, এভাবে আর 2টা মিনিট চললে তুমি পুরো বিছানাটাই ছুঁড়ে মারবে মনে হচ্ছে। রাগ কমাতে চাইলে আমি সাহায্য করতে পারি, কিন্তু দরকার নেই, আপনি চুপ থাকলে আমার রাগ অর্ধেক কমে যাবে। অসম্ভব। আমি চুপ থাকলে তুমি আমাকে মিস করতে শুরু করবে, তখন আবার নিজেই বলবে নীল কথা বলো। আসলে আপনার আত্মবিশ্বাস দেখে আমি অবাক হই। আত্মবিশ্বাস না, অভিজ্ঞতা। রাগী মেয়েরা মুখে যতই আগুন জ্বালুক, শেষে সবচেয়ে বেশি তারাই অভ্যস্ত হয়ে যায়। আদিবা এবার টেবিলের উপর রাখা ফুলদানির দিকে হাত বাড়াতেই নীল সঙ্গে সঙ্গে 2 হাত তুলে আত্মসমর্পণের ভঙ্গি করল। এই শান্ত, ঝগড়া করো, গালি দাও, বালিশ মারো, সব ঠিক আছে, কিন্তু ফুলদানি ছোড়ো না। দ্বিতীয় রাতেই খবরের শিরোনাম হতে চাই না প্রধানমন্ত্রীর মেয়ে রাগ করে স্বামীর মাথা ফাটালো। আল্লাহর ওয়াস্তে চুপ করবেন। আল্লাহর রাস্তে তো অনেক কিছু করা যায়, কিন্তু তোমাকে রাগানোটা আজ অদ্ভুত রকম ভালো লাগছে। কি করব বলো? বউ রেগে গেলে তাকে আরো একটু রাগাতে ইচ্ছা করি। আমি কিন্তু চিৎকার করে পুরো বাড়ি মাথায় তুলবো। এমন চিৎকার করব যে নিচে থাকা গার্ড থেকে শুরু করে উপরে স্টাফ পর্যন্ত সবাই দৌড়ে চলে আসবে। তখন কিন্তু আপনার এই বাড়াবাড়ি, এই অসহ্য কথা সব সবার সামনে খুলে বলবো। দেখি তখন আপনার এই বাড়তি আত্মবিশ্বাস কোথায় যায়। নীল একটু বিচলিত হলো না, বরং ভীষণ চিন্তিত হওয়ার ভান করে কপালে হাত ঠেকালো। তারপর এমন একটা দীর্ঘশ্বাস ফেললো যেন আদিবা সত্যিই তাকে জীবনের সবচেয়ে বড় বিপদে ফেলে দিয়েছে। ইস, এটা কিন্তু খুব খারাপ হবে। আমার তো ভীষণ লজ্জা করবে। সবাই দৌড়ে এসে যদি দেখে তুমি চিৎকার করছো, তাহলে তারা তো এটাই ভাববে আমি জোর করছি। আদিবার চোখ মুহূর্তে রসগোল্লার মতন গোল হয়ে গেল। সে এমনভাবে নীলের দিকে তাকালো যেন সামনে মানুষ না, একদম নির্লজ্জ কোনো দুর্যোগ দাঁড়িয়ে আছে। কয়েক সেকেন্ড সে শুধু তাকিয়েই রইল। মনে হলো রাগে তার ভাষাই বন্ধ হয়ে গেছে। তারপর পর মুহূর্তেই, কি কি বললেন আপনি? আপনি একদম নির্লজ্জ, অসভ্য। জি, আপনার মাথায় শুধু এইসব কথাই আসে? নীল ঠোঁট চেপে হাসি আটকাল। আদিবার মুখের সে অবিশ্বাস, রাগ আর অপমান মেশানো অভিব্যক্তি দেখে তার ভেতরের দুষ্টু মানুষটা একেবারে গড়াগড়ি খাচ্ছে। তবু বাইরে থেকে সে নিরীহ মুখ করে দাঁড়িয়ে রইল। আরে আমি তো যা সবাই ভাববে সেটাই বললাম। এখন তুমি যদি হঠাৎ রাত দুপুরে চিৎকার করো, তাহলে মানুষ কি ভাববে বলো? এটা ভাববে নাকি যে স্বামী স্ত্রী বসে রাষ্ট্রনীতি নিয়ে তর্ক করছে? আপনি জঘন্য, একদম জঘন্য। আপনার সাথে 1 মিনিট কথা বলাটাও পাপ। মানুষের তো বাজে কিভাবে হতে পারে? ধন্যবাদ, এতক্ষণ অন্তত মানুষ বলেছো। আমি তো ভাবছিলাম তোমার চোখে আমি হয়তো জানুয়ারির লিস্টেও পড়ি না। আদিবা এবার পাশে থাকা আরেকটা কুশন তুলে সজোরে ছুঁড়ে মারল। নীল সেটা সামলে নিয়ে একপাশে ছুঁড়ে রাখল। তারপর আরও এক ধাপ এগিয়ে এলো। আচ্ছা সত্যি কথা বলো তো, তুমি রাগলে এত সুন্দর দেখাও কেন? এই জন্যই কি তোমাকে কেউ কিছু বলতে সাহস পায় না? একবার রাগে চোখে দেখাও আর মানুষ সোজা তওবা পড়ে। চুপ, একদম চুপ। আর একটা কথা বললে সত্যি আমি... কি করবে? আবার বালিশ মারবে, নাকি আবার সরাসরি আমার জানাজা পড়ে দেবে? আদিবা আর সহ্য করতে পারল না। রাগে, অপমানে, বিরক্তিতে তার বুক উঠানামা করছে। এই লোকটার সাথে কথা বলে জেতা সম্ভব না, এটা সে বুঝে গেছে। যত কথা বলছে লোকটা ততই উল্টো তাকে পাগল বানিয়ে দিচ্ছে। শেষমেশ বিরক্তিতে একদম দম ফেলে সে ধপাস করে বিছানায় শুয়ে পড়ল। মুখ ফিরিয়ে নিল অন্যদিকে, যেন আর 1 সেকেন্ডও এই লোকটার মুখ দেখলে সত্যি কিছু একটা করে বসবে। নীল ভ্রু তুলে বিছানায় শুয়ে থাকা আদিবার দিকে তাকালো। তার ঠোঁটের কোণে আবারও সে বিরক্তিকর মুচকি হাসি ফুটে উঠল। সে ধীরে ধীরে বিছানার পাশে গিয়ে দাঁড়িয়ে নিচু স্বরে বলল, এই তো এভাবেই শান্ত হয়ে থাকতে হয়। চিৎকার, রাগ, ঝগড়া এসব বাদ দাও, দেখবে একটু আদর পেলে সব রাগ পানির মতো গলে যাবে। আদিবা সঙ্গে সঙ্গে উঠে বসল। তার চোখে এবার সত্যি সত্যি আগুন জ্বলে উঠেছে। মুখ রাগে লাল, নিঃশ্বাস ভারী, চোখে স্পষ্ট খুনের ঝিলিক। মিস্টার নীল, আর 1 ইঞ্চি কাছে আসবেন না। আজকে আমি জেলে গেলে যাব, তবুও আপনার মাথা না ফাটিয়ে ছাড়বো না। আরে বোকা বউ, আমাকে মেরে ফেলে তো তুমি একদম ফ্রেশ ফ্রেশ বিধবা হয়ে যাবে। এত তাড়াতাড়ি এই সম্মান নিতে চাও নাকি? তার চেয়ে মারধর বাদ দিয়ে একটু আদর করো, দেখবে রাগও কমবে, মেজাজও ভালো হবে, বোনাস হিসেবে মজাও পাবে। আদিবা সঙ্গে সঙ্গে বালিশটা টেনে নিয়ে সজোরে নীলের দিকে ছুঁড়ে মারল। রাগে তার মুখ পুরো টকটকে লাল, চোখে এমন আগুন যেন সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে এখনই ছাই করে দেবে। লুচ্চা, একদম লুচ্চা আপনি। বের হন আমার রুম থেকে, এই মুহূর্তে বের হন। আপনার মুখ আর 1 সেকেন্ড দেখলো আমার রাগে হার্ট অ্যাটাক হয়ে যাবে।
নীল অনায়াসে বালিশটা ধরে ফেলল। তারপর সেটা বুকে জড়িয়ে এমন ভঙ্গিতে দাঁড়ালো যেন আদিবা তাকে রাগে না, প্রেমে কিছু ছুঁড়ে মেরেছে। মুখে সে একই নির্লজ্জ শান্ত হাসি। আচ্ছা, আমাকে রুম থেকে বের হতে বলছো কেন? চলো তাহলে আমার বাড়ি যাই, সমস্যা শেষ। না থাকবে তোমার রুম, না থাকবে বের হয়ে যাওয়ার ঝামেলা। সোজা আমার বাড়ি, আমার রুম, আমার নিয়ম। তোর বাড়ি তুই যা, আমাকে জড়াবি না। যেদিকে খুশি যা, শুধু আমার সামনে থেকে যা। নীল এক চুলো দমল না, বরং আরও আরাম করে বিছানার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে দুষ্টু গলায় বলল, আমি গেলে তোমাকে নিয়ে যাব জানেমান। একলা যাওয়ার অভ্যাস নেই আমার, তার উপর বউকে পেলে কেউ যায় নাকি? যাব তো হাত ধরে নিয়ে যাব। আদিবা এবার সত্যি সত্যি আর সহ্য করতে পারল না। সে ঝট করে আবার শুয়ে পড়ল। মুখ ঘুরিয়ে নিল একদম অন্যদিকে, যেন এই লোকটার দিকে আর একবার তাকালেও রাগে তার প্রেশার উঠে যাবে। আর একটা কথা বলে আমি নিজেই বেরিয়ে যাব, এই রুম ছেড়ে, এই ফ্লোর ছেড়ে, দরকার হলে পুরো বাড়ি ছেড়ে বেরিয়ে যাব। তারপর একা একা বসে নিজের সাথে কথা বলবেন। আচ্ছা শোনা, কথা বলবো না, একদম চুপ, শব্দও করবো না, শুধু একটু কাছে আসো। নীলের বাচ্চা। নীল এক সেকেন্ড থেমে ভীষণ সিরিয়াস মুখ করল, তারপর মাথা নেড়ে গম্ভীর গলায় বলল, আরে বাচ্চা তো তোমার হবে, আমার না। এমন চিৎকারে পুরো রুম কেঁপে উঠল। আদিবার মুখ রাগে লাল থেকে গাঢ় লাল হয়ে গেছে, চোখে আগুন, হাতে বালিশ, চেহারায় খুনের ঘোষণা। আর নীল, সে এক পা পিছিয়ে গিয়ে দুই হাত তুলে নির্দোষ মুখে দাঁড়িয়ে আছে, কিন্তু তার ঠোঁটের কোণে টেনে রাখা সেই চাপা হাসিটা স্পষ্ট বলে দিচ্ছে সে ইচ্ছে করে আগুনে আরেক ড্রাম তেল দিচ্ছে। সকাল হতে পুরো বাড়িটা একদম জমজমাট হয়ে উঠল। প্রধানমন্ত্রীর বাসভবনের সকাল মানেই আলাদা এক ব্যস্ততা, আলাদা এক শৃঙ্খলা। ডাইনিং হলের বড় কাঁচের জানলা দিয়ে নরম রোদ এসে পড়েছে। লম্বা ডাইনিং টেবিল জুড়ে সাজানো নাস্তার আয়োজন, নুডলস, স্যান্ডউইচ, ফল, জুস, কফি, সব কিছু একদম পরিপাটি রাজকীয়। এক এক করে সবাই এসে টেবিলে বসল। আদিবার বাবা আজ বেশ ফুরফুরে মেজাজে আছেন, মুখে চাপা গর্ব, চোখে মুখে স্পষ্ট তৃপ্তি। কারণ একটাই, এত বড় ঘরের, এত নাম করা, এত প্রভাবশালী এক ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছেন। এমন জামাই যে শুধু দেশে না, দেশের বাইরেও নাম আছে। বিলিয়নিয়ার, শিক্ষিত, প্রতিষ্ঠিত, সব মিলিয়ে যেন একদম স্বপ্নের জামাই। তাই আজ তার মুখের হাসিটা যেন একটু বেশিই চওড়া। আদিবার মাও খুশি, যদিও মেয়ের মুখের গোমরা ভাব তার চোখ এড়ায়নি, তবুও তিনি সেটা আপাতত এড়িয়ে গেছেন। কারণ এই মুহূর্তে তার কাছে সবচেয়ে বড় কথা মেয়ের ভবিষ্যৎ নিরাপদ। এমন ছেলের হাতে মেয়েকে তুলে দিয়ে অন্তত নিশ্চিন্ত হওয়া যায়। আদিবা চুপচাপ এসে বসল, মুখে এখনও সে আগের রাতের বিরক্তির ছাপ, চোখে ঘুম কম, রাগ বেশি। নীলও কিছুক্ষণ পর একদম স্বাভাবিক মুখে এসে চেয়ার টেনে বসল, এমন ভাব যেন রাতে কিছুই হয়নি, যেন সে আদিবাকে রাগিয়ে রাগিয়ে অর্ধেক পাগল করে দেয়নি। টেবিলে সবার সামনে নুডলস সার্ভ করা হলো, সবাই পরিপাটি ভদ্রতায় ফর্ক হাতে তুলে খাওয়া শুরু করলো। চারপাশে নিঃশব্দ মার্জিত পরিবেশ, কাঁটা চামচের হালকা শব্দ, গ্লাসের জুসের টুংটাং, সব কিছু একদম অভিজাত, মাপা, পরিশীলিত। আর ঠিক তখনই নীল একদম নির্ভার ভঙ্গিতে ফর্কটা পাশে রেখে দিল, তারপর সবার সামনে হাত দিয়ে নুডলস মেখে খেতে শুরু করলো। পুরো টেবিল থমকে গেল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর সবাই এমনভাবে নীলের দিকে তাকালো যেন সে নুডলস না, সামনে বসে পুরো টেবিলটাই খেয়ে ফেলেছে। আদিবার বাবা ফর্ক হাতে স্থির হয়ে গেলেন, আদিবার মা চোখ বড় বড় করে তাকিয়েছেন, স্টাফরা পর্যন্ত দূরে দাঁড়িয়ে অবাক। আর আদিবা, সে ধীরে ধীরে মুখ তুলে নীলের দিকে তাকালো, তার চোখে বিরক্তি, অবিশ্বাস আর লজ্জার মিশ্র বিস্ফোরণ। বাবা, তুমি এইভাবে খাচ্ছ কেন? একদম গ্রামের ক্ষেতের লোকজনদের মতো। ফর্ক চামচ আছে তো? নীল খুব স্বাভাবিক ভঙ্গিতে মুখ তুলে তাকালো, তারপর একদম নিরীহ গলায় বলল, আরে না, আমি গরিব মানুষের ফিল নেওয়ার চেষ্টা করছি। তারা তো আর বড়লোক স্টাইলে খেতে পারে না। তারা যেভাবে খায়, যেভাবে সবার সামনে অস্বস্তি বোধ করে, সেটা বুঝতে চাইছি। জীবনকে সব দিক থেকে অনুভব করা উচিত না? টেবিলে কয়েক সেকেন্ডের নিস্তব্ধতা। আদিবার বাবা হালকা কাশি দিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করলেন। আদিবার মা পুরোপুরি বুঝতে না পেরে অদ্ভুত চোখে তাকিয়ে রইলেন। আর আদিবা ঠোঁট চেপে ফুঁসতে ফুঁসতে বলল, ভাব দেখে তো মনে হচ্ছে জীবনে কখনো নুডলস খাননি, আজ প্রথম দেখলেন তাই না? হুম। নীল মাথা নেড়ে খুব গম্ভীর ভাব ধরল, যেন আদিবা একদম গম্ভীর কোনো দার্শনিক প্রশ্ন করেছে। এটাই তো বুঝতে চাইছি, গ্রামের মানুষ যখন প্রথম এসব দেখে তখন তাদের রিয়াকশন কেমন হয় জানো? তারা আগে দেখে, তারপর ভাবে, তারপর ধরবে কিভাবে, সেটাই বুঝে উঠতে পারে না। আমি সে বাস্তব অভিজ্ঞতায় নিচ্ছি। আদিবা ফর্ক নামিয়ে তাকালো, তার মুখের অভিব্যক্তি এমন যেন সে ঠিক বুঝতে পারছে না এই লোকটা সত্যিই পাগল নাকি ইচ্ছে করে সবার সামনে নাটক করছে। নীল কিন্তু একদম নির্বিকার, মনে হচ্ছে সে সত্যিই কোনো আন্তর্জাতিক গবেষণা চালাচ্ছে। সে আবার নুডলস হাতে তুলে খুব মনোযোগ দিয়ে মুখে তুলে দিল।
তারপর মাথা নেড়ে বলল, মন্দ না, হাতে গেলে আবেগটা বেশি আসে, ফরকেই আন্তরিকতা নেই। আদিবার বাবা এবার জোর করে হেসে উঠলেন। যদিও হাসিটা পুরোপুরি স্বাভাবিক না, তিনি এখনও বোঝার চেষ্টা করছেন এই ছেলে আসলে অদ্ভুত নাকি অতি বুদ্ধিমান। আর আদিবা, সে চোখ বন্ধ করে একবার মাথা নিচু করলো। তার মুখে একটাই কথা স্পষ্ট লেখা, ই আল্লাহ! সকালে সকালে এই লোকটা শুরু করে দিল। খাওয়া শেষ হতেই টেবিলের পরিবেশটা একটু হালকা হলো। আদিবার বাবা তখনও নীলকে দেখে বেশ সন্তুষ্ট। মুখে সেই গর্বিত হাসি এখনও লেগে আছে। মনে হচ্ছে জামাই যতই অদ্ভুত হোক, শেষ পর্যন্ত সে বড় লোক, প্রতিষ্ঠিত, আর সেটাই আসল। মানুষের অদ্ভুত স্বভাবগুলো ক্ষমা করা যায়, কিন্তু টাকার অঙ্ক বড় হলে সে অদ্ভুত স্বভাবও ব্যক্তিত্ব হয়ে যায়। নীল ধীরে ধীরে ন্যাপকিনটা টেবিলে রেখে গ্লাসের পানি শেষ করলো। তারপর একদম ভদ্র গুছানো ভঙ্গিতে উঠে দাঁড়ালো। মুখে হালকা হাসি, গলায় পরিমিত ভদ্রতা। বাবা, আমার একটা জরুরি মিটিং আছে, আমাকে এখনই বের হতে হবে, একটু দেরি হলে ঝামেলা হয়ে যাবে। আদিবার বাবা যেন এই কথাটার অপেক্ষাতেই ছিলেন। তিনি সঙ্গে সঙ্গে চেয়ার ছেড়ে একটু সোজা হয়ে বসলেন। চোখে মুখে গর্ব আরও বেড়ে গেল। অবশ্যই বাবা, কাজ আগে। এত বড় বড় ব্যবসা, এত টাকার হিসেব, এসব ফেলে তো আর বাসায় বসে থাকলে হবে না। যাও, তাড়াতাড়ি যাও, কাজটাই আগে সামলাও। এই বয়সে যে জায়গায় পৌঁছেছ সেটা এমনি এমনি না, দায়িত্ব বুঝতে হয়। নীল ভদ্র ছেলের মতো মাথা নেড়ে সম্মতি দিল। ঠোঁটে সেই মার্জিত হাসি টেনে বলল, জি বাবা, আপনার দোয়া থাকলে সব সামলে নিতে পারবো। আদিবার বাবা খুশিতে প্রায় গলে গেলেন। এমন ভদ্র, এমন বিনয়ী, এমন বড় লোক জামাই তার চোখে এই মুহূর্তে নীল একদম সোনার টুকরো। আদিবা চুপচাপ বসে সব দেখছিল। তার চোখে সে একই সন্দেহ। লোকটার কথায়, আচরণে, ভাবনায় সব কিছুতেই যেন কোথাও একটা গোলমাল আছে। কিন্তু সমস্যাটা হলো সে ছাড়া আর কেউ সেই গোলমালটা ধরতে পারছে না। নীল সবার দিকে ভদ্রভাবে তাকিয়ে হালকা মাথা ঝুঁকিয়ে বেরিয়ে গেল। ডাইনিং হলের ভদ্র মার্জিত পরিপাটি জামাইটা দরজা পেরোতেই যেন একটু একটু করে বদলে যেতে লাগলো। বাইরে বেরিয়ে এসে একদম লম্বা করে শ্বাস ছাড়লো। তারপর আশেপাশে কেউ নেই দেখে টাইটা আলগা করলো, কোটের বোতাম খুললো, আর মুখ কুচকে বিড়বিড় করে বলল, বাবারে বাবা, বড়লোক সাজার চেয়ে কষ্টের কাজ দুনিয়ায় আর নেই। এই যে সোজা হয়ে বসো, মেপে কথা বলো, হাসো কম, কাটা চামচ ধরো, পানি খাও ভদ্রভাবে। উফ, এর চেয়ে ফুচকা বেচা অনেক সোজা। ওখানে অন্তত মানুষ হয়ে থাকা যায়, এখানে তো নিঃশ্বাস নিতেও অভিনয় করতে হয়। সে হাঁটতে হাঁটতে গাড়ির কাছে এসে দাঁড়ালো। চকচকে কালো দামি গাড়িটা দরজার সামনে দাঁড়িয়ে আছে। ড্রাইভার সম্মান নিয়ে দরজা খুলে ধরতে নীল হাত তুলে থামালো। ভাই, আপনি চলে যান, আজকে আমাকে নামাতে হবে না, সন্ধ্যায় আবার এখন চলে আসবেন, আপনার ভাড়া আমি দিয়ে দেব। ড্রাইভার কিছুক্ষণ চুপ করে নীলের দিকে তাকিয়ে রইল। তারপর মুখ চেপে হাসি আটকাতে আটকাতে বলল, ভাই, একটা কথা বলি, আপনি মানুষ না, পুরো সিনেমা। এভাবে নাটক করে করে প্রধানমন্ত্রীর মেয়েকে বিয়ে করে ফেললেন। সত্যি বলেন, আপনারে দেখে আমি এখনও বুঝি না আপনি পাগল না জিনিয়াস। নীল গাড়ির দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে হেসে ফেলল। সে হাসিতে ক্লান্তি আছে, ব্যঙ্গ আছে, আর অদ্ভুত এক গোপন কষ্টও আছে। বুঝবেন না ভাই, জীবনটাই মস্ত বড় নাটকের মঞ্চ। এখানে যে যত ভালো অভিনয় করতে পারে সে তত সহজে বেঁচে থাকে। কেউ টাকার অভিনয় করে, কেউ ভদ্রতার, কেউ ভালোবাসার, আর আমি শুধু মানুষ চিনার অভিনয় করি। ড্রাইভার এবার একটু চুপ হয়ে গেল। নীলের মুখের হাসিটা হালকা, কিন্তু কথাগুলো ভারী। এই ছেলেটা যতটা হালকা দেখায় ভেতরে ততটাই গভীর, এটা সে বহু আগেই বুঝেছে। নীল কোটটা খুলে হাতে নিল, তারপর গলাটায় আলগা করতে করতে হালকা হেসে বলল, আচ্ছা ভাই, আমি যাই, এখন ফুচকা বেচতে হবে, বিলিয়নিয়ার জামাই পরে হব, আগে ফুচকাওয়ালা হয়ে একটু জীবনটা দেখে আসি। গাড়ি ছেড়ে দিয়ে নীল সোজা হেঁটে ঢুকে গেল শহরের এক পুরনো গলির ভেতর। যে মানুষটা কিছুক্ষণ আগেও প্রধানমন্ত্রীর বাড়ির রাজকীয় ডাইনিং টেবিলে বসে বিলিয়নিয়ারের মতো নাস্তা করছিল, সে মানুষটা এখন ধুলো ভরা সরু রাস্তা পেরিয়ে হাঁটছে একদম সাধারণ মানুষের ভিড়ে। চারপাশে ছোট ছোট দোকান, রাস্তার পাশে চায়ের স্টল, ভাঙা ফুটপাত, দুই পাশে পুরনো বিল্ডিং, আর সে চেনা গলির শেষ মাথায় একদম সাধারণ একটা ভাড়া বাসা। না কোনো বিশাল গেট, না কোনো পাহারাদার, না কোনো চাকচিক্য। একটা ছোট্ট বাসা, দেয়ালের রং উঠে গেছে, বারান্দায় টাঙানো কাপড় বাতাসে উঠছে, দরজার পাশে টবে লাগানো তুলসী গাছটা শুকিয়ে আধমরা। দেখলে কেউ বিশ্বাসই করবে না এই ছোট্ট ভাড়া বাসাতেই থাকে নীল। নীল দরজার সামনে এসে একবার নিঃশ্বাস নিল, তারপর খুব স্বাভাবিক ভঙ্গিতে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকতে রান্নাঘর থেকে তার মায়ের কণ্ঠ ভেসে এলো, কে রে? নীল, তুই নাকি?
নীল জুতো খুলে ভেতরে ঢুকতে ঢুকতে হেসে বলল, হ মা, আমি। মা রান্নাঘর থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে এলেন, চোখে মুখে দুশ্চিন্তা, কপালে ভাঁজ। 2 দিন পর ছেলেকে দেখে তার মুখে স্বস্তি ফুটলেও অভিমানটাও চাপা রইল না। কই ছিলি এই 2 দিন বাপ? একটা খবরও দিলি না, ফোন দিস না, বাসায় আসিস না। আমি একা একা বসে কত চিন্তা করি জানিস? তোর কি একবারও মায়ের কথা মনে পড়ে না? নীল মায়ের সামনে দাঁড়িয়ে একটু হেসে মাথা নিচু করল। এই এক মানুষ যার সামনে দাঁড়ালে তার সব অভিনয় নিজে থেকেই খুলে পড়ে। আরে মা, একটু কাজ পড়েছিল হঠাৎ করে, তাই 2 দিন ওইদিকেই থাকতে হয়েছে। আরও কিছুদিন থাকতে হবে হয়তো, একটু জামালের কাজ, তাই ব্যস্ত ছিলাম। মা মুখ কুঁচকে তাকালেন। ছেলের কথার সবটা তিনি বোঝেন না, কিন্তু এটুকু বোঝেন ছেলেটা যতই হেসে কথা বলুক, ভেতরে ভেতরে অনেক কিছু চেপে রাখে। তোর কাজের কথা আমি কিছু বুঝি না, কিন্তু এত ব্যস্ত থাকিস যে একটা ফোনও দিতে পারিস না। আমি মানুষ না? আমার চিন্তা হয় না? আচ্ছা আচ্ছা, ভুল হয়েছে, আর হবে না। এবার থেকে খবর দিয়ে যাব, ঠিক আছে? এখন রাগ কমাও তো। মা মুখ ঘুরিয়ে অভিমান দেখালেও ঠোঁটের কোণে মায়া লুকিয়ে রইল। যা আগে হাত মুখ ধুয়ে আয়, খাবার দিচ্ছি, সকাল থেকে না জানি কি খেয়েছিস। নীল মুচকে হেসে মাথা নেড়ে ভেতরে চলে গেল। দামি পারফিউমের গন্ধ, ইস্ত্রি করা শার্ট, অভিজাত ভঙ্গি সব খুলে ফেলে সে যেন আবার নিজের জায়গায় ফিরে এলো। ওয়াশরুমে গিয়ে মুখে পানি দিল, চুল এলোমেলো করলো, শার্ট বদলে একদম সাধারণ টি শার্ট পরে বেরিয়ে এলো। মুহূর্তে বিলিয়নিয়ার জামাইটা উধাও। সামনে এখন শুধু নীল, একজন সাধারণ ছেলে মানুষ। মা টেবিলে গরম ভাত, ডাল আর আলু ভর্তা সাজিয়ে বসে আছেন। খুব সাধারণ খাবার, কিন্তু এই খাবারের গন্ধে যে শান্তি, সেটা কোনো 5 স্টার হোটেলে নেই। নীল চুপচাপ বসে খেতে শুরু করলো। মা সামনে বসে ছেলের খাওয়া দেখছেন, এই দৃশ্যটাই তার শান্তি। এখন কি আবার কাজে যাবি, নাকি আছে এখানেই থাকবি, না আবার ওখানেই চলে যাবি? না মা, এখনই না, সারাদিন ফুচকা বেচবো, সন্ধ্যার দিকে আবার যাব। সারাদিন ফুচকা বেচবি, তারপর সন্ধ্যায় আবার ওই কাজ? তুই মানুষ না মেশিন রে? মানুষ বলি তো করছি মা, পেটের জন্য কাজ লাগে, আর মনের জন্য কিছু কাজ লাগে। ফুচকা বেশি পেট চালাতে, আর বাকিটা করে মানুষ চিনতে। মা কিছু বুঝলেন, কিছু বুঝলেন না, কিন্তু একটা জিনিস ঠিকই বুঝলেন, তার ছেলে ক্লান্ত, ভীষণ ক্লান্ত। তবু মুখে হাসি রেখে বেঁচে আছে। তিনি আর কিছু বললেন না, শুধু চুপচাপ ছেলের প্লেটে আরেক চামচ ভাত তুলে দিলেন। নীলের মা অনেকক্ষণ ধরেই ছেলেকে চুপচাপ দেখছিলেন। ছেলে খাচ্ছে ঠিকই, মুখেও হাসি আছে, কিন্তু মায়ের চোখ ফাঁকি দেওয়া এত সহজ না। সকালবেলার সেই ইস্ত্রি করা শার্ট, দামি ঘড়ি, পালিশ করা জুতো সব কিছুই তার চোখে লেগে আছে। নীল যতই সাধারণ হওয়ার ভান করুক, একজন মায়ের চোখ ছেলের গায়ের অচেনা ছাপ খুব সহজেই ধরে ফেলে। ভাতের প্লেটে ডাল দিতে দিতেই মা একটু থেমে নরম গলায় বললেন, একটা কথা জিজ্ঞেস করি বাপ, আজ সকালে তোর পরনে এত দামি পোশাক ছিল কেন? ওই শার্ট, ওই ঘড়ি, ওই জুতো দেখে তো মনে হচ্ছিল বড়লোকের ছেলে। আমার ছেলেকে আমিই চিনি, ওর গায়ে এমন জিনিস আমি কোনো দিন দেখি নাই। কোথা থেকে আনলি এগুলো? নীল এক মুহূর্ত থেমে গেল, হাতের ভাঁজটা আঙুলে চেপে ধরে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর খুব স্বাভাবিক গলায় একদম সহজ করে বলল, আরে মা, এটাও কাজের অংশ। যে জায়গায় কাজ করছি ওই জায়গায় একটু দামি পোশাক পরে যেতে হয়। ওখানে সবাই মানুষকে আগে পোশাক দেখে মাপে, তারপর কথা শোনে, তাই আমিও একটু তাদের মতো সাজি। মা চুপ করে শুনলেন, চোখে এখনো সন্দেহ, কিন্তু ছেলের কথার ভেতরের ক্লান্তিটাও তিনি টের পাচ্ছেন। নীল একটু হেসে আবার বলল, নিজের না মা, ভাড়া নিছি, কিছু পোশাক ভাড়া করছি কাজের দরকারে। দেখাতে হয়তো সবাই যেমন তেমন না দেখালে ওইসব জায়গায় দাম দেয় না। মা দীর্ঘশ্বাস ফেললেন। তার বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে উঠল। গরিবের ঘরের ছেলেকে শুধু কাজ না, মানুষের চোখেও টিকে থাকতে অভিনয় শিখতে হয়, এই কথাটা তিনি খুব ভালো করেই বুঝেন। দুনিয়া বড় কঠিন রে বাপ। এখানে মানুষ পেটের ক্ষুধার চেয়ে বেশিরভাগ সময় চোখের ক্ষুধা মেটায়। ভালো মানুষ দেখলে দেখে না, ভালো কাপড় দেখলে দেখে, মানুষের কষ্ট দেখে না, জুতোর দাম দেখে। হে দুনিয়ায় গরিব হওয়াটা যতটা কষ্টের, তার চেয়ে বেশি কষ্টের হলো গরিব হয়েও মানুষের সামনে দাঁড়ানো। নীল চুপ করে মায়ের মুখের দিকে তাকিয়ে রইল। এই নারী খুব বেশি পড়াশোনা জানেন না, কিন্তু জীবন তাকে যতটা শিখিয়েছে ততটা অনেক শিক্ষিত মানুষও শেখে না। মা আবার নরম গলায় বললেন, তুই শুধু একটা কথা মনে রাখিস, কাপড় ভাড়া নেওয়া লজ্জার না, মিথ্যে মানুষ হওয়াটাও লজ্জার। পোশাক বদলালে মানুষ বড় হয় না, মন বদলালে হয়তো তুইও যেমন আছিস তেমনই থাকিস। দুনিয়ার জন্য নিজেকে হারাস না।
নীল কিছু বলল না, শুধু মুচকি হেসে মাথা নিচু করলো। মায়ের কথাগুলো তার বুকের কোথাও গিয়ে ধাক্কা মারল। এই এক মানুষ যে তার সব মুখোশের ভেতর থেকেও আসল মানুষটাকেই দেখে। খাওয়া শেষ করে নীল গ্লাসের পানি খেয়ে উঠে দাঁড়ালো। হাত মুছতে মুছতে হালকা গলায় বলল, এখন যাই মা, আবার বিকালে আসবো, তখন জামা কাপড় পাল্টে আবার বের হব। আবার যাবি? একটু বিশ্রাম নিবি না? নীল মুচকি হেসে দরজার পাশে রাখা ফুচকার স্ট্যান্ডটার দিকে এগিয়ে গেল। বিশ্রাম পরে নেব মা, এখনো সময় হয় নাই, এখনো দৌড়ানোর সময়, থামলে পিছিয়ে পড়বো। মা চুপচাপ দাঁড়িয়ে ছেলেকে দেখলেন, তারপর দরজার কাছে এসে ফুচকার ডালা, কাচের বয়াম, আলু মশলা গুছিয়ে দিলেন। এ যেন শুধু ফুচকার জিনিস না, একজন মায়ের হাতে গুছিয়ে দেওয়া তার ছেলের যুদ্ধের অস্ত্র। সাবধানে যাস, রোদ বেশি, পানি খাস, আর সময় পেলে একটু বসে নিস। আচ্ছা মা, চিন্তা করো না, তোমার ছেলে পরে যাবে না এত সহজে। এই বলে নীল দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। এক হাতে ফুচকার ডালা, অন্য হাতে ঠেলা গাড়ির হ্যান্ডেল। কিছুক্ষণ আগেও যে ছেলেটা দামি স্যুট পরে বিলিয়নিয়ারের অভিনয় করছিল, এখন সেই ছেলে রোদে নামলো ফুচকা বিক্রি করতে। জীবন সত্যি অদ্ভুত। একই মানুষ সকালে বিলিয়নিয়ার জামাই, দুপুরে রাস্তার ফুচকাওয়ালা, আর দুটো চরিত্রের মাঝখানে দাঁড়িয়ে শুধু একজন নীল। দুপুর গড়াতেই শহরের ব্যস্ততা যেন অন্য রূপ নিল। রোদটা একটু কড়া, রাস্তার ধুলো উঠছে, গাড়ির হর্নে চারপাশ গমগম করছে। আর সে ভিড়ের মাঝখানে স্কুলের সামনে ঠেলা গাড়ির ছেলে দাঁড়িয়ে আছে নীল, কাঁধে গামছা, হাতে মশলার বাটি, সামনে ফুচকার ডালা, একদম সাধারণ এক ফুচকাওয়ালা। কেউ দেখে বুঝবে না এই ছেলেটাই সকালে প্রধানমন্ত্রীর বাড়ির ডাইনিং টেবিলে বসেছিল। এখন তার হাতে দামি ঘুড়ি নেই, গায়ে ইস্ত্রি করা শার্ট নেই, মুখে অভিজাত হাসি নেই, এখন সে শুধু নীল। রাস্তার ধারে দাঁড়িয়ে ফুচকা বেচা এক সাধারণ ছেলে। স্কুল ছুটির ঘন্টা বাজতে চারপাশে কোলাহল বেড়ে গেল। দলে দলে স্কুলের ছেলেমেয়েরা গেট দিয়ে বেরিয়ে এলো, কারো কাঁধে ব্যাগ, কারো হাতে পানির বোতল, কারো চোখে দুপুরের ক্লান্তি, কিন্তু ফুচকার গন্ধ পেতে সবার মুখে একসাথে উচ্ছ্বাস। একদল স্কুল গার্ল দৌড়ে এসে ঠেলাগাড়ির সামনে দাঁড়ালো। ভাইয়া, ঝাল বেশি দিবেন। আমারটা ঝাল কম, গতবার এত ঝাল দিয়েছিলেন কেঁদে ফেলেছিলাম। নীল হেসে একের পর এক ফুচকা বানাতে লাগলো। আলু, ছোলা, মশলা, টক, দ্রুত হাতে ফুচকা বানিয়ে এগিয়ে দিচ্ছে। মেয়েগুলো খেতে খেতে হাসছে, কেউ ঝালে নাক টানছে, কেউ বলছে আরেক প্লেট লাগবে। একদল স্কুল ছেলেও বেশি ভিড় করলো। ভাই 10 টাকার ঝাল বোমা বানান তো। ঝাল বোমা খেয়ে পরে স্কুলের সামনে পড়ে গেলে কিন্তু আমি দেয় না। সবাই হেসে উঠল। নীলও হেসে আবার ফুচকা বানাতে লাগলো। এই হাসি, এই ভিড়, এই সাধারণ কোলাহল, এখানেই সে সবচেয়ে বেশি স্বস্তিতে থাকে। এখানে কেউ তার টাকার হিসেব জিজ্ঞেস করে না, এখানে কেউ তার পোশাক দেখে মানুষ মাপে না, এখানে মানুষ শুধু স্বাদ দেখে, ব্যবহার দেখে, মন দেখে। আর ঠিক এই সময় অন্যদিকে আদিবারদের বাড়ির পরিবেশ একদম উল্টো। আদিবা সকাল থেকে রাগ চেপে রেখেছিল। নীলের প্রতিটা কথা, প্রতিটা আচরণ, প্রতিটা অদ্ভুত কাজ তার মাথার ভেতর ঘুরছে। সকালে নুডলস কাণ্ড থেকে শুরু করে তার উদ্ভট কথা সব মিলিয়ে তার মাথা গরম হয়ে আছে। শেষমেশ আর চুপ থাকতে না পেরে সে সোজা নিজের বাবার রুমে ঢুকে পড়ল। বাবা, তুমি এই ছেলেকে কোথা থেকে এনেছো? সিরিয়াসলি, কোথা থেকে? ওর হাব ভাব, কথাবার্তা, চাল চলন সব কিছু দেখে আমার তো উল্টো সন্দেহ হচ্ছে। ও কি সত্যি বড়লোক, নাকি আমাদের সামনে নাটক করছে? আদিবার বাবা খবরের কাগজ নামিয়ে মেয়ের দিকে তাকালেন। তার মুখে বিরক্তির ছাপ ফুটে উঠল। মেয়ের এই প্রশ্নটা তিনি একদমই পছন্দ করলেন না। কিসব বাজে বাজে কথা বলছো? ওর মতো ছেলে লাখে একটা পাওয়া যায়। টাকা আছে, শিক্ষা আছে, ভদ্রতা আছে, আর সবচেয়ে বড় কথা মানুষের জন্য অনুভূতি আছে। মানুষের জন্য অনুভূতি? বাবা, সকালের নাস্তায় টেবিলে হাত দিয়ে নুডলস খাওয়া মানুষকে তুমি অনুভূতিশীল বলছো? হ্যাঁ বলছি, কারণ সবাই বড়লোক হয়ে বড়লোকই দেখায়, কিন্তু সবাই গরিবের কষ্ট বুঝতে চায় না। ছেলেটা অন্তত সেটা বোঝে, ও গরিবের কষ্ট অনুভব করতে চায়, মানুষকে বুঝতে চায়। এটা ছোট ব্যাপার না। আর কোনো ছেলে পাওনি? দেশে কি আর ছেলে ছিল না? এই এক আজব মানুষকে আমার ঘাড়ে চাপাতে হলো? আদিবার বাবা এবার পুরোপুরি রেগে গেলেন, কণ্ঠ শক্ত হয়ে উঠল। দেখে শুনেই ওকে বেছে নিয়েছি। এমন কাউকে আমি এমনি এমনি ঘরে তুলি না। ছেলেটার ব্যাকগ্রাউন্ড, শিক্ষা, পরিবার, ব্যবসা সব জেনে তবেই এই বিয়ে। তোমার আবেগ দিয়ে আমি সিদ্ধান্ত নেইনি, মাথা দিয়ে নিয়েছি। আদিবা ঠোঁট কামড়ে চুপ করে রইল। তার রাগ কমল না, বরং আরও বাড়ল। বেশি কথা বলো না, বিয়েটা হয়ে গেছে। এখন স্বামীকে মেনে নিতে শিখো। সব কিছুতে সমস্যা খুঁজলে সংসার হয় না।
আদিবা কিছু বলল না, শুধু দাঁত চেপে বাবার দিকে তাকিয়ে রইল। তার ভেতরের অস্থিরতা আরও বেড়ে গেল, কারণ যতই সবাই নীলকে ভালো বলুক, তার মন বলছে এই লোকটার ভেতরে এমন কিছু আছে যেটা এখনও কেউ দেখেনি। বিকেলের শেষ আলোটা শহরের গায়ে নরম কমলা রং মেখে দিচ্ছিল। সারাদিন রোদে দাঁড়িয়ে হাসি মুখে ফুচকা বেচে মানুষের ভিড় সামলে নীল যখন বাড়ি ফিরল, তার শরীরটায় ক্লান্তি জমেছে, কিন্তু মুখে সেই চেনা হালকা হাসি এখনও রয়ে আছে। দরজা খুলতেই তার মা রান্নাঘর থেকে উকি দিলেন। আইসস, এই তো ভাবতেছিলাম এখনো এলি না কেন? নীল ফুচকার ডালা নামিয়ে দীর্ঘশ্বাস ফেলল। গায়ের ঘাম, মুখে ধুলোর আস্তরণ, চোখে সারাদিনের ক্লান্তি স্পষ্ট। আইসি মা, একটু ফ্রেশ হয়ে আবার বের হতে হবে। আবার? এই শরীর নিয়ে আবার কোথায় যাবি? নাটকের দ্বিতীয় শো আছে মা। মা ছেলের মুখের দিকে তাকিয়ে মাথা নাড়লেন। ছেলেটা হাসে, মজা করে, কিন্তু তারই কথার ভেতরের ক্লান্তি তিনি খুব ভালো করে বোঝেন। নীল দ্রুত ফ্রেশ হয়ে নিল, মুখ ধুয়ে চুল সেট করে আলমারি থেকে আবার সেই ইস্ত্রি করা দামি শার্ট বের করলো। দামি ঘড়ি, পালিশ করা জুতো, সঙ্গে পরিপাটি কোট। মুহূর্তের মধ্যে ফুচকাওয়ালা নীল উধাও। আবার ফিরে এলো সেই পরিপাটি, মার্জিত, ভদ্র বিলিয়নিয়ার জামায়। বের হওয়ার আগে মা একবার তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। আল্লাহ তোকে ভালো রাখুক। এত কাজ একসাথে করা সহজ না রে বাপ। সহজ হলে তো মজা থাকতো না মা। তারপর আবার বেরিয়ে গেল। সন্ধ্যা নরম আলোয় গাড়ি এসে থামলো আদিবাদের বাড়ির সামনে। নীল একদম পরিপাটি ভঙ্গিতে নেমে ভেতরে ঢুকলো। মুখে ক্লান্তির ছাপ আছে, কিন্তু ভদ্রতা এক চুলো কমেনি। ড্রয়িং রুমে ঢুকতেই আদিবার বাবা তাকে দেখে খুশি মুখে উঠে বসলেন। আরে বাবা, এসে গেছো? মিটিং কেমন হলো? নীল কোটের বোতাম খুলতে খুলতে ভদ্র গলায় বলল, আলহামদুলিল্লাহ ভালো। 20 কোটি টাকার ডিল ফাইনাল করলাম। কিছু শর্ত নিয়ে একটু টানাটানি ছিল, শেষমেশ ক্লোজ করে ফেললাম। ভীষণ টায়ার্ড লাগছে এখন। আদিবার বাবার চোখ মুহূর্তে চকচক করে উঠল। 20 কোটি টাকার ডিল, মুখের হাসি আরও চওড়া হয়ে গেল। বাহ, মাশাআল্লাহ। এই বসে এই জায়গা সত্যি প্রশংসার যোগ্য। তুমি একদম সময় নষ্ট করো না বাবা। খুব ভালো, খুব ভালো। তাড়াতাড়ি রুমে গিয়ে রেস্ট নাও, আমি তোমার জন্য কফি পাঠাচ্ছি। জি বাবা, ধন্যবাদ। সে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। নীল চোখের আড়াল হতেই আদিবার বাবা সোফায় হেলান দিয়ে তৃপ্তির হাসি দিলেন। তার চোখে এখন স্বপ্ন, গর্ব, হিসেব সব একসাথে। মনে মনে বললেন, খুঁজে খুঁজে একটা হীরা পেয়েছি, একদম হীরা। টাকার খনি, বুদ্ধির খনি, সম্মানের খনি। এমন জামাই ভাগ্য করে পাওয়া যায়। এদিকে নীল রুমের দরজা খুলে ভেতরে ঢুকলো। রুমে নরম আলো জ্বলছে, চারপাশ নিঃশব্দ। ভেতরে ঢুকেই তার চোখ গেল বেলকানির দিকে। আদিবা সেখানে দাঁড়িয়ে আছে, চুল খোলা, হালকা বাতাসে চুল উঠছে, এক হাত রেলিংয়ে রাখা, মুখটা গম্ভীর। দেখে বোঝা যায় আবার কিছু একটা ভেবে মাথা গরম করে দাঁড়িয়ে আছে। নীলের ঠোঁটের কোণে দুষ্টু হাসি ফুটে উঠল। সারাদিনের ক্লান্তির মাঝেও ওই মেয়েটাকে দেখলে তার ভেতরের দুষ্টু মানুষটা কেমন যেন আবার জেগে ওঠে। সে একদম নিঃশব্দে পা টিপে টিপে পেছন থেকে এগিয়ে এলো। আদিবা টেরও পেল না। তারপর এক ছটকায় পেছন থেকে আদিবাকে জড়িয়ে ধরল। কি ভাবছেন আমার রাগিব? আদিবা যেন বিদ্যুৎ খেয়ে লাফিয়ে উঠল। সাথে সাথে তার পুরো শরীর শক্ত হয়ে গেল, চোখ বিস্ফোরিত, মুখে আগুন। নীল, সে ঝটকা মেরে নীলের হাত সরানোর চেষ্টা করল। রাগে তার মুখ লাল হয়ে উঠেছে। সাহস কত আপনার? হ্যাঁ, কে বলেছে আমাকে এভাবে ধরতে? হাত সরান, এই মুহূর্তে হাত সরান। আরে, নিজের বউকে ধরতে আবার অনুমতি লাগে নাকি? হাত সরান বলছি, নইলে আজ সত্যি কিছু একটা করে বসবো। নীল আদিবাকে আরও একটু কাছে টেনে নিয়ে ঠোঁটের কোণে দুষ্টু হাসি টেনে বলল, আরে বউ, আমি তো চাই তুমি সত্যি কিছু একটা করো। সারাদিন শুধু হুমকে দাও, রাগ দেখাও, চোখ লাল করে কাজের কাজ তো কিছুই করো না। একটু অ্যাকশন দেখাও না, দেখি কতটা ভয়ঙ্কর তুমি। আদিবার আগে দাঁত চেপে নীলের হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, ফালতু লোক, একদম ফালতু। আপনার মতো নির্লজ্জ মানুষ আমি জীবনে দেখি নাই। সকাল থেকে রাত একই বেহায়াপনা। নীল হালকা হেসে মাথা নিচু করে আদিবার কাঁধে থুতনি ঠেকাল। সারাদিনের ক্লান্তি যেন সত্যি এবার তার শরীরে ভর করেছে। কণ্ঠটা একটু নরম হয়ে এলো। আরে বউ, খুব ক্লান্ত আমি, একটু শান্তি দাও। সারাদিন মিটিং, মাথার চাপ, মানুষের কথা, এখন এসে একটু শান্তি চাইছি। এসব আমার কাছে নাই, ভাগেন। শান্তি লাগলে বাহিরে খুঁজেন। আমার কাছে রাগ আছে, ঝাড়ি আছে, ধাক্কা আছে, শান্তি নাই। নীল এবার আদিবাকে একটু শক্ত করে জড়িয়ে ধরল। তার কণ্ঠ নিচু, ধীর, অদ্ভুত নরম। আমার শান্তি তো এখানেই। আদিবা থমকে গেল। মুহূর্তের জন্য তার পুরো শরীরটা হালকা কেঁপে উঠল। এতক্ষণকার বিরক্তি, রাগ, ঝগড়ার মাঝেও
একটুকু নরম স্বর যেন তাকে এক সেকেন্ডের জন্য অপ্রস্তুত করে দিল। বুকের ভেতরটা কেমন অদ্ভুত কেঁপে উঠল, কিন্তু পর মুহূর্তেই সে নিজেকে সামলে নিল। সে ভ্রু কুচকে নাক টেনে হঠাৎ সন্দেহ ভরা চোখে বলল, এক মিনিট, আপনার গা থেকে ফুসকার গন্ধ আসছে কেন? নীল এক সেকেন্ড থামল, তারপর একদম বিন্দুমাত্র না ঘাবড়ে স্বাভাবিক গলায় বলল, আরে বউ, আসার পথে রাস্তায় ফুচকা খেয়েছি, তাইও তো গন্ধটা লেগে আছে। আপনি না এত বড় বিলিনিয়ার, তাহলে রাস্তায় দাঁড়িয়ে ফুসকা খান কেন? নীল একটু না থেমে উত্তর দিল, মুখে হালকা হাসি, গলায় সেই চিরচেনা নিশ্চিন্ত ভঙ্গি। আমরা না খেলে গরিব বেচবে কাকে? সবাই যদি শুধু 5 স্টারে খাবার খায় তাহলে রাস্তার মানুষ বাঁচবে কি দিয়ে? সবাই বড়লোক হতে চায়, কিন্তু বড়লোক হয়ে গরিবের কাছ থেকে কেনা শেখে না। আদিবা কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল। লোকটার কথা শুনলে মনে হয় সে অদ্ভুত, আবার সে অদ্ভুত কথার ভেতরেই কেমন যেন যুক্তি লুকিয়ে থাকে। এটাই সবচেয়ে বিরক্তিকর, লোকটাকে পুরোপুরি পাগলও বলা যায় না, আবার পুরোপুরি স্বাভাবিকও না। নীল আদিবার মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে আবার বলল, আর তাছাড়া রাস্তার ফুচকার স্বাদে যে জিনিস আছে সেটা 5 তারকা হোটেলের প্লেটে পাওয়া যায় না। কি জিনিস? বাস্তবতা। আদিবা কয়েক সেকেন্ড চুপ করে রইল। তার রাগ আছে, বিরক্তি আছে, কিন্তু এই লোকটার কথা মাঝে মাঝে অদ্ভুতভাবে এসে মাথায় আটকে যায়, আর সেটাই তাকে সবচেয়ে বেশি বিরক্ত করে। ঠিক তখনই দরজায় টকটক করে নখ পড়ল। দুজনেই একসাথে চমকে তাকালো। বাইরে থেকে কাজের মেয়ের গলা ভেসে এলো, আপা, কফি। নীল সঙ্গে সঙ্গে আদিবাকে ছেড়ে দিল, যেন কিছুই হয়নি, যেন কয়েক সেকেন্ড আগেও সে আদিবাকে জড়িয়ে দাঁড়িয়েছিল না। আদিবা এক ঝটকায় সরে গিয়ে বড় করে নিঃশ্বাস ছাড়ল। মনে হলো বুকের উপর চাপা পড়ে থাকা এক অদৃশ্য ভার যেন হঠাৎ সরে গেছে। রাগে অস্বস্তিতে অদ্ভুত এক অনিচ্ছুক কাঁপুনিতে সে নিজেই ঠিক বুঝতে পারছিল না কেন তার বুক এত জোরে ধুকপুক করছে। নীল একদম স্বাভাবিক মুখে গিয়ে দরজা খুলল। কাজের মেয়ের হাত থেকে ট্রে নিয়ে এক চিলতে ভদ্র হাসি দিল। থ্যাংক ইউ। তারপর দরজা বন্ধ করে আবার ভেতরে এলো, মুখে এমন ভাব যেন এই মাত্র কিছুই হয়নি, যেন সে একদম শান্ত, মার্জিত, ভদ্র মানুষ। আদিবা দূর থেকে চোখ কুচকে তাকিয়ে রইল। লোকটার এই মুহূর্তে মুহূর্তে চরিত্র বদলানোর ক্ষমতা সত্যিই ভয়ঙ্কর। নীল সোফায় বসে ট্রে টেবিলে রাখলো, তারপর কফির কাপ তুলে এমনভাবে এক চুমুক দিল যেন পৃথিবীতে এই প্রথম কফি নামের জিনিসটা খাচ্ছে। মুখের ভঙ্গি বদলে গেল, ভ্রু কুচকে গেল, চোখ কেমন ছোট হয়ে এলো। তারপর কাপটা একটু দূরে সরিয়ে এমন একটা এক্সপ্রেশন দিল যেন সে বুঝতে চেষ্টা করছে এটা কফি নাকি কোনো ওষুধ। আদিবা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখছিল, তারপর বিরক্ত হয়ে বলল, এমন করে খাচ্ছেন কেন? দেখে তো মনে হচ্ছে জীবনে কখনো কফি খাননি। নীল কাপা হাতে গম্ভীর মুখে তাকালো, তারপর একদম সিরিয়াস ভঙ্গিতে বলল, আরে এখানেও গরিবদের ফিল নিচ্ছি। কফি খেয়ে গরিবদের ফিল? হ্যাঁ, গরিব মানুষ যখন প্রথম কফি খায় তখন তারাও ঠিক এভাবেই ভাবে এরা মানুষ শখ করে খায় নাকি শাস্তি হিসাবে। আপনাকে দেখে তো সত্যি গরিব মনে হয়। হুম। নীল ঠিক তখনই কফিতে আরেক চুমুক দিচ্ছিল। আদিবার কথা শুনে সে বিষম খেয়ে কাশতে শুরু করলো। কি যে বলো বউ, আমি হচ্ছে বিলিয়নিয়ার। দেখলেই বোঝা যায়, একদম রাস্তা থেকে কুড়িয়ে আনা বিলিনিয়ার। নীল কাশতে কাশতে বুক চাপড়ে সোজা হয়ে বসলো, তারপর আহত গলায় বলল, এই অপমান আমি মনে রাখলাম। নিজের বউ স্বামীর স্ট্যাটাস মানে না। দুনিয়ার সবচেয়ে দুঃখী বিলিয়নিয়ার আমি। আপনি বিলিনিয়ার না, বিবিসিন। নীল থেমে এক সেকেন্ড তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে ঠোঁটের কোণে হাসি ফুটল। আচ্ছা, বিলিয়নিয়ার থেকে সরাসরি বিভীষণ। প্রগ্রেসটা কিন্তু খুব খারাপ না, কমপক্ষে মানুষ থেকে চরিত্রে তো উঠলাম। রাত নামতেই পুরো বাড়িটা আবারও আলোয় ঝলমল করে উঠল। দিনের ব্যস্ততা, রাজনৈতিক আনাগোনা, নিরাপত্তার কড়াকড়ি সব পেরিয়ে রাতের ডাইনিং টেবিল যেন আলাদা এক আয়োজন নিয়ে সাজলো। বড় লম্বা টেবিলটা যা আরও জমকালো। সাদা ঝকঝকে প্লেট, রূপোর কাটলারি, কাঁচের গ্লাস, সব কিছু এত নিখুঁত যেন খাবার না প্রদর্শনী সাজানো হয়েছে। টেবিলে উঠল খাবার, গরম পোলাও, রোস্ট, রেজালা, কাবাব, চিংড়ি, মাটন, নান, সালাদ, ডেজার্ট, যত রকম ভালো খাবার হয় সব যেন একসাথে টেবিলে এনে সাজিয়ে রাখা হয়েছে। আদিবার মা নিজে দাঁড়িয়ে থেকে সব দেখছিলেন, জামাই যেন কোনো কিছুর কমতি না পায় সেদিকে তার বিশেষ খেয়াল। মাঝে মাঝে কাজের মেয়েদের বলে দিচ্ছেন, এটা দাও, ওটা বাড়াও, প্লেটটা বদলাও। সবাই বসতেই খাওয়া শুরু হলো। আদিবার বাবা যথারীতি খুশি, আদিবার মা ব্যস্ত, আদিবা চুপচাপ, আর নীল আগের মতোই একদম ভদ্র শান্ত পরিপাটি। আদিবার মা নিজে হাতে নীলের প্লেটে একের পর এক খাবার তুলে দিতে লাগলেন। এই নাও বাবা, রোস্ট নাও, এটা কিন্তু স্পেশাল করে বানানো। আর এই মাটনটা নাও,
খুব সফট হয়েছে। চিংড়িটাও নাও, আর একটু রেজালা দেই। নীলের প্লেট ধীরে ধীরে ভরে উঠতে লাগলো। এত খাবার, এত আয়োজন দেখে যে কারো চোখ ঝুরিয়ে যাওয়ার কথা, কিন্তু নীল প্লেটের দিকে তাকিয়ে কেমন যেন থেমে গেল। তার চোখের ভেতর দিয়ে খুব ক্ষণিকের জন্য অন্য এক ছবি ভেসে উঠল। একটা ছবি, একটা ছোট্ট ভাড়া বাসা, একটা পুরনো টেবিল। তার মা হয়তো এই মুহূর্তে একা বসে ভাতের সঙ্গে ডাল মেখে খাচ্ছেন। হয়তো আজও নিজের জন্য ভালো কিছু রান্না করেনি। হয়তো ছেলের জন্য অপেক্ষা করতে করতে ঠান্ডা ভাতই মুখে তুলেছেন। এই টেবিলের আলো ঝলমলে আভিজাত্যের মাঝেও সেই ছবিটাই এসে বুকের ভেতর কেমন ভার করে বসলো। আদিবার মা আবার বললেন, কি হলো বাবা, খাচ্ছ না কেন? এই নাও, আর একটু মাংস দিই। আরে না না, এসব না, শুধু মাছ দেন। কেন বাবা, মাংস খাও, এত কষ্ট করে রান্না হয়েছে। না, এত ভালো ভালো খাবার খেতে ভালো লাগে না, মানে খেতে খেতে একটু অরুচি হয়ে গেছে। আদিবার বাবা শুনে মুগ্ধ চোখে তাকালেন। তার কাছে এই কথাটাও বড় লোকে অভ্যেস মনে হলো। যে মানুষ এত ভালো খেতে খেতে ক্লান্ত, সে যে কত উঁচু জীবনের মানুষ, এমনটাই ভাবলেন তিনি। আদিবার বাবা হেসে বললেন, আহা, এও এক সমস্যা, অভ্যাস বড় জিনিস। নীলু হালকা হেসে মাথা নাড়ল, কিন্তু তার সেই হাসির আড়ালে বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। সে প্লেটের মাছের দিকে তাকিয়ে চুপচাপ ভাত মাখতে লাগলো। মুখে কিছু নেই, কিন্তু মনে মনে খুব আস্তে বলল, আমার মা এখন কি খাচ্ছে কে জানে, আমি এখানে এত ভালো খাবার কিভাবে খাই। তার আঙুল থেমে গেল এক মুহূর্ত। বুকের ভেতর অপরাধ বোধটা কেমন নিঃশব্দে জমে উঠল। এই টেবিলে বসে সবার চোখে সে বড়লোক জামায়, কিন্তু নিজের ভেতরে সে এখনও সেই ছেলেটাই যে নিজের প্লেটের খাবার দেখার আগে ভাবে তার মা খেয়েছে তো। রাত অনেক গভীর হয়ে গেছে, একে করে পুরো বাড়ির আলো নিভে গেছে। দিনভর মানুষের আনাগোনা, কথাবার্তা, ব্যস্ততা সব থেমে এখন চারপাশে শুধু নিস্তব্ধতা। দূরে কোথাও ঘড়ির টিকটিক শব্দ, বাইরে রাতের বাতাসে পাতার হালকা নড়াছড়া। আর এই বিশাল বাড়ির এক কোণে, একই ঘরে, একই বিছানায় দুজন সম্পূর্ণ অচেনা মানুষ। আদিবা অনেক আগে শুয়ে পড়েছে, মুখ ফিরিয়ে একদম বিছানার কিনারায়, যেন মাঝখানে অদৃশ্য একটা দেয়াল তুলে রেখেছে। স্পষ্ট জানিয়ে দিচ্ছে একই ছাদের নিচে থাকা যায়, একই বিছানায় না। নীল কিছুক্ষণ চুপচাপ বসে তাকে দেখল। সারাদিনের সেই দুষ্টু হালকা মজার মানুষটা এখন অনেকটাই শান্ত। তার চোখে ক্লান্তি আছে, কিন্তু তার চেয়েও বেশি আছে এক ধরনের ধৈর্য। সে ধীরে ধীরে এসে বিছানায় শুল, আদিবার থেকে কিছুটা দূরে, কিন্তু কয়েক সেকেন্ড পরই একটু একটু করে কাছে সরল। আদিবার সঙ্গে সঙ্গে শক্ত হয়ে গেল। দূরেই থাকুন, এই দূরত্বই ঠিক আছে, এর বেশি কাছে আসার দরকার নেই। আমি তোমার স্বামী, সবসময় এসব মেনে নিব না। আমি না বলছি, জোর করবেন না। আর যদি জোর করি, আটকাতে পারবে? কথাটা বলেই সে চুপ হয়ে গেল। ঘরটা কয়েক সেকেন্ডের জন্য ভারী হয়ে উঠল। আদিবার গলা এবার আরও ঠান্ডা, আরও কঠিন। পারবো না, হয়তো শারীরিকভাবে আটকাতে পারবো না, কিন্তু তারপরে আপনার জন্য যে ঘৃণা তৈরি হবে সেটা আপনি কোনো দিন আটকাতে পারবেন না। আজ যেটুকু সম্মান আছে সেটুকু থাকবে না। আমি আপনাকে শুধু অপছন্দ করি, জোর করে ঘৃণা করতে শিখবো। নীল থেমে গেল। অন্ধকারে তার চোখ স্থির হয়ে রইল সিলিংয়ের দিকে। মুহূর্তের জন্য ঘরের বাতাসও যেন থেমে গেল। তারপর অনেকটাই নরম গলায় সে বলল, আমাকে না মানার কারণটা বলো। আদিবা কিছুক্ষণ চুপ রইল, মনে হলো বলবে না, হয়তো এই কথাটাও বেরিয়ে যাবে। কিন্তু অনেকক্ষণ পর খুব ধীরে, খুব ঠান্ডা স্বরে বলল, আমি একজনকে ভালোবাসি। কাকে? এত কিছু বলতে পারবো না। আচ্ছা, এখন তো বিয়ে হয়ে গেছে, তাকে বলে যাও। পারবো না। শব্দটা ছোট ছিল, কিন্তু তার ভেতরের দৃঢ়তা এতটাই স্পষ্ট যে নীল আর সঙ্গে সঙ্গে কিছু বলতে পারল না। ঘরের অন্ধকারে দুজনে চুপ করে রইল, একজন মুখ ফিরিয়ে শুয়ে, আর একজন নিঃশব্দের ছাদের দিকে তাকিয়ে। রাত আরও গভীর হলো, কিন্তু সেই নীরবতার ভেতর দুজনের মাঝখানের দূরত্বটা যেন আরও গভীর হয়ে রইল। নীল অনেকক্ষণ চুপ করে রইল। ঘরের ভেতর তখন শুধু নিঃশ্বাসের শব্দ। আদিবা মুখ ফিরিয়ে শুয়ে আছে, চোখ বন্ধ, কিন্তু তার ভেতরের অস্থিরতা এখনও থামেনি। নীল কিছুক্ষণ ছাদের দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে পাশ ফিরল। এক মুহূর্ত চুপ করে আদিবার দিকে তাকিয়ে থেকে হঠাৎ হাত বাড়িয়ে তাকে টেনে নিজের কাছে এনে ফেলল। আদিবা একদম চুপ করে রইল, চমকে উঠল। আরে কি করছেন আপনি? নীল একদম শান্ত গলায়, যেন এটাই দুনিয়ার সবচেয়ে স্বাভাবিক কথা, বলল, বিয়ে করেছি বউর সাথে ঘুমাতে, একা একা ঘুমানোর কোনো ইচ্ছে নেই আমার। আদিবা নীলের বুকের উপর হাত রেখে নিজেকে সরাতে চাইল, কিন্তু নীলের হাতের বাঁধন শক্ত। জোর করে না, কিন্তু এমনভাবে আটকে রেখেছে সে চাইলে সহজে সরতে পারবে না। বেশি হচ্ছে কিন্তু। নীল নিচু হয়ে আদিবার মুখের খুব কাছে এলো, তারপর বিন্দুমাত্র তাড়াহুড়ো না করে আদিবার ঠোঁটে খুব ছোট্ট নরম একটা চুমু দিল। 1 সেকেন্ড, শুধু একটুকু ছোঁয়া।
না কোনো বাড়াবাড়ি, না কোনো তাড়াহুড়ো, শুধু একদম নরম, শান্ত, অপ্রস্তুত করে দেওয়া এক স্পর্শ। তারপর ঠোঁট সরিয়ে নীল ফিসফিস করে বলল, বেশি না, মাত্র একটা চুমু দিছি। বেশি নড়াচড়া করলে কিন্তু আরও বেশি আদর করব। আদিবা সঙ্গে সঙ্গে থেমে গেল। তার বুকের ভেতরটা কেমন ঠকঠক করছে। রাগ আছে, অস্বস্তি আছে, কিন্তু অদ্ভুতভাবে সেই মুহূর্তে সে আর কিছু বলল না, শুধু চুপ করে রইল। নীলও আর কিছু বলল না, শুধু আদিবাকে নিজের কাছে টেনে বুকের সাথে জড়িয়ে রাখল। তারপর কয়েক মিনিটের মধ্যে তার নিঃশ্বাস ধীরে ধীরে ভারী হয়ে এলো। সারাদিনের ক্লান্তি, অভিনয়, দৌড়ঝাঁপ সব মিলিয়ে এসে সত্যিই ঘুমিয়ে পড়ল। আদিবা প্রথমে শক্ত হয়েছিল, নীলের হাতের ভেতর আটকে চোখ খোলা রেখে অন্ধকারের দিকে তাকিয়েছিল। কিন্তু কিছুক্ষণ পর সে টের পেল লোকটা সত্যিই ঘুমিয়ে গেছে। কোনো বাড়াবাড়ি নেই, কোনো জোর নেই, শুধু ক্লান্ত একটা মানুষ যে ঘুমের মাঝেও তাকে জড়িয়ে ধরে আছে অদ্ভুত এক নিশ্চিন্ততায়। আদিবা ধীরে ধীরে মুখ তুলে নীলের ঘুমন্ত মুখের দিকে তাকালো। ঘুমিয়ে গেলে লোকটার মুখ থেকে সেই বিরক্তিকর দুষ্টুমি সরে যায়। মুখটা তখন কেমন শান্ত লাগে, নিরীহ। আদিবা কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল। তারপর খুব আস্তে, শুধু নিজের মনেই বলল, মানুষটা অতটা খারাপ না। সকাল হতেই সবার আগে নীলের ঘুম ভাঙল। জানলার ফাঁক গলে নরম রোদ এসে বিছানার একপাশে পড়েছে। ঘরের ভেতর হালকা নিস্তব্ধতা, শুধু এসির মৃদু শব্দ আর দুজন মানুষের শান্ত নিঃশ্বাস। নীল ধীরে ধীরে চোখ খুলে কিছুক্ষণ স্থির হয়ে রইল। ঘুম আর জাগরণের মাঝামাঝি কয়েক সেকেন্ড সে কিছুই বুঝল না। তারপর একটু নড়তেই বুঝল তার বুকের উপর একটা হাত, কোমরের কাছে শক্ত করে জড়িয়ে রাখার একটা হাত, আর মাথার পাশে এলোমেলো চুলের গন্ধ। নীল ভ্রু তুলে নিচে তাকালো, দেখে তার ঠোঁটের কোণে ধীরে ধীরে দুষ্টু হাসি ফুটে উঠল। আদিবা ঘুমের ঘোরে তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে, যেন রাতের সব রাগ, ঝগড়া, দূরত্ব ভুলে ঘুমের মধ্যে অজান্তেই তার কাছে এসে জড়িয়ে গেছে। মুখটা অর্ধেক নীলের বুকে গুজে রাখা, চুল এলোমেলো, চোখ বন্ধ, মুখে সে রাগীভাবে এর লেশ মাত্র নেই। এমন শান্ত, নিরীহ দেখাচ্ছে যে দেখে বিশ্বাসই হয় নাই মেয়েটায় রাতভর আগুন ছড়ায়। নীল কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল। তারপর খুব আস্তে, একদম নরম করে আদিবার কপালে একটা চুমু খেলো। কি ম্যাডাম, আমাকে জড়িয়ে তো বেশ শান্তির ঘুম দিচ্ছেন দেখি। রাতে এত রাগ, এত জারি, সকাল হতেই সব গেল কোথায়? আদিবা ঘুমের মধ্যে একটু নড়ল, চোখ খুলল না, বরং আরও একটু গা এলিয়ে নরম গলায় বিড়বিড় করে বলল, আর একটু ঘুমাবো। নীল ঠোঁট চেপে হাসি আটকাতে পারল না। তারপর আরও আরেকটু ঝুঁকে নিচু স্বরে বলল, তাই নাকি? তাহলে একটু আদর করি। কথাটা শেষ হতেই আদিবা যেন বিদ্যুৎ খেয়ে লাফ দিয়ে উঠে বসল। রাগী কণ্ঠে বলল, অসভ্য লোক, একদম অসভ্য, শান্তিতে ঘুমাতেও দেয় না। দূর। ঘুম ভাঙা মুখ, এলোমেলো চুল, চোখে রাগ, সব মিলিয়ে তাকে দেখে নীলের হাসি আরও বেড়ে গেল। নীল দুই হাত মাথার পেছনে দিয়ে আরাম করে শুয়ে বলল, আরে যান, খালি ঘুমালে হবে? স্বামীকেও একটু দেখতে হয়। তোমার আদর না পেয়ে আমি কেমন শুকিয়ে যাচ্ছি, সেটা চোখে পড়ে না? শুকিয়ে গেলে আরো ভালো, কমপক্ষে একটু চুপ থাকবেন। আহা, সকালে সকালে এমন নিষ্ঠুর কথা! স্বামী মানুষের প্রতি এক ফুটও মায়া নেই? মায়া দেখাতে বলিনি, দূরে থাকলেই শান্তি। রাতে জড়িয়ে ঘুমাবে, সকালে উঠি দূরে যেতে বলবে। তোমার চরিত্রে অনেক ফ্লট টুইস্ট আছে বউ। আদিবা থমকে এক সেকেন্ড তাকিয়ে রইল। তারপর বুঝতে পেরে মুখ শক্ত করে বলল, আমি জড়িয়ে ঘুমাইনি, আপনি জোর করে। ও তাই? তাহলে এই হাতটা রাতে কি আমার গলায় পেঁচে রেখেছিল ভূত? আদিবা এক সেকেন্ড থেমে গেল। মুখে রাগী ভাবের ফাঁকে হালকা অপ্রস্তুত ছাপ ফুটে উঠল, কিন্তু পর মুহূর্তেই নিজেকে সামলে নিল। ভুলে গেছি, ঘুমের মধ্যে মানুষ ভুল করে। ঘুমের মধ্যে মানুষ সত্যি করে, ভুল না। সকালের ঝগড়া, খুনসুটি, বালিশ যুদ্ধ সব শেষ করে নীল একদম ফ্রেশ হয়ে তৈরি হয়ে নিল। অল্প সময়ের মধ্যে সে আগের মানুষ। চুল সুন্দর করে সেট করা, গায়ে ইস্ত্রি করা শার্ট, হাতে দামি ঘড়ি, মুখে পরিপাটি গাম্ভীর্য। কয়েক মিনিট আগেও যে লোকটা বিছানায় বসে আদিবাকে জ্বালিয়ে পাগল করছিল, এখন তাকেই দেখে মনে হচ্ছে বড় কোনো কর্পোরেট মিটিংয়ে যাওয়ার জন্য প্রস্তুত। দেশের সবচেয়ে ব্যস্ত মানুষ। আদিবা দরজার পাশে দাঁড়িয়ে চুপচাপ দেখছিল। লোকটার এই মুহূর্তে মুহূর্তে চরিত্র বদলানোর ক্ষমতা এখনও তার মাথায় ঢোকে না। এক সেকেন্ডে বিলিয়ে নেওয়ার আর তারপর সেকেন্ডে নির্লজ্জ স্বামী, এই লোকটা আসলে কোনটা, এটাই বুঝে উঠতে না পেরে তার রাগ আরও বাড়ে। নীল আয়নার সামনে শেষবার নিজের কাফলিঙ্ক ঠিক করে নিচে নেমে গেল। আদিবাও কিছুটা দূরত্ব রেখে তার পেছনে পেছনে নামলো। নিচে নামতে ড্রয়িং রুমে আদিবার বাবা বসে খবরের কাগজ দেখছিলেন। নীলকে একদম তৈরি হয়ে নামতে দেখে তিনি কাগজ নামিয়ে তাকালেন। আরে বাবা, এত সকালে রেডি, কই যাও? বাবা, অফিসে একটু জরুরি কাজ আছে, আজকে বেশ চাপ যাবে, সকালে একটু আগে বের হতে হবে। আদিবার বাবা সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বুঝতার ভঙ্গি করলেন। তার চোখে নীল মানেই ব্যস্ততা, দায়িত্ব, টাকা আর সফলতা।
আচ্ছা আচ্ছা, বুঝেছি। তবে খেয়ে যাও আগে, নাস্তা করে যাও। খালি পেটে কাজ করা ঠিক না। নীল হাতঘড়ির দিকে তাকিয়ে এমন ভঙ্গি করলো যেন সত্যিই প্রতিটা সেকেন্ডের দাম লাখ টাকায় মাপা হচ্ছে। তারপর হালকা কষ্টের হাসি দিয়ে বলল, সময় নেই বাবা, এখন বসে খেতে গেলে কাজ আটকে যাবে। অনেক বড় ফাইল ক্লিয়ার করতে হবে আজ। একটু দেরি মানে অনেক টাকার লস। অনেক টাকার লস। কথাটা শুনতে আদিবার বাবার মুখের ভাব বদলে গেল। চোখের সঙ্গে সঙ্গে হিসেব নেমে এলো। না না, তাহলে খাওয়ার দরকার নাই। টাকা লস করে যাবে না, আগে কাজ। তুমি যাও যাও, নাস্তা পরে হয়ে যাবে। জি বাবা, ফিরে এসে খাবো। আদিবার বাবা খুশি হয়ে মাথা নেড়ে আবার কাগজ তুললেন। মুখে স্পষ্ট তৃপ্তি, এমন দায়িত্বশীল কাগজ পাগল। মুখে স্পষ্ট তৃপ্তি, এমন দায়িত্বশীল কাজ পাগল টাকার হিসেব জানা জামাই তিনি সত্যি ভাগ্য করে পেয়েছেন। আর একটু দূরে দাঁড়িয়ে সব দেখছিল আদিবা। তার চোখ ধীরে ধীরে শুরু হয়ে এলো। রাগী, সন্দেহ ভরা, তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে সে নীলের দিকে তাকিয়ে রইল। লোকটা মোটেও সুবিধার না। প্রতিটা কথাই হিসেব, প্রতিটা আচরণে অভিনয়। যাকে সামনে পাই তার মতো করে কথা বলে। বাবার সামনে দায়িত্বশীল বড় লোক, তার সামনে নির্লজ্জ অসভ্য। আর মাঝে মাঝে এমন কথা বলে যেন পৃথিবীর সবচেয়ে গভীর মানুষ। আদিবার বুকের ভেতর অস্বস্তিটা আবার মাথা তুলে দাঁড়ালো। লোকটা হাসে খুব সহজে, কথা বলে আরও সহজে, কিন্তু সেই সহজ মুখের আড়ালে কিছু একটা আছে। আর সেটাই আদিবার মোটেও ভালো লাগে না। আদিবাদের বাড়ি থেকে বের হয়েই নীল একবার গভীর শ্বাস নিল। গেট পেরোনোর সঙ্গে সঙ্গে যেন বুকের উপর চাপা পড়ে থাকা অদৃশ্য একটা ভার একটু হালকা হলো। মুখে এখনও সে ভদ্র, মার্জিত, বাস্তব বিলিয়নিয়ারের মুখোশ, কিন্তু চোখে ক্লান্তি স্পষ্ট। গাড়িতে উঠে বসে সে টাইট একটু ঢিলা করলো। মুখের গাম্ভীর্যও মুহূর্তেই কিছুটা নরম হয়ে এলো। ড্রাইভার রিয়ার ভিউ মিররে তাকিয়ে হালকা হাসলো। আজও কি নামাইয়া দিব ভাই? হ্যাঁ, আজকের অফিস বাজার। চলো আগে মাছ মাংসের দোকানে। ড্রাইভার আর কিছু বলল না। সে এখন অভ্যস্ত। এ মানুষটার জীবনকে সরল লাইনে বোঝা যায় না। কিছুক্ষণ পর গাড়ি থামলো বাজারের সামনে। নীল নেমে গেল। চারপাশে কাঁচা বাজারের চেনা গন্ধ, মাছের ডাক, সবজির ভিড়, মানুষের দরদাম। অদ্ভুতভাবে জায়গাটাতেই নীল সবচেয়ে স্বাভাবিক। সে নিজের হাতে টাটকা মাছ কিনলো, তারপর মাংসের দোকান থেকে ভালো মাংস কিনলো। মায়ের পছন্দের টমেটো, ধনেপাতা, কাঁচা মরিচও নিতে ভুলল না। ব্যাগ ভর্তি বাজার নিয়ে যখন বাড়ির সামনে নামলো, তার মুখে তখন অন্যরকম শান্তি। দরজা খুলতেই মা অবাক হয়ে তাকালেন। নীলের দুই হাতে এত বাজার দেখে ভ্রু কুঁচকে গেল। এত কিছু কেন রে বাপ? তোমার জন্য। আমার জন্য মানে? এত মাছ, এত মাংস হঠাৎ? মা, আমি কাজের জায়গায় ভালো ভালো খাই, আর তুমি এখানে খারাপ খেয়ে থাকো। এটা ভাবলেই আমার খাবার গলা দিয়ে নামে না। আমি পেট ভরে খাবো আর তুমি ডাল ভাত খেয়ে দিন কাটাবে, এটা আমার সহ্য হয় না। মা কিছুক্ষণ চুপ করে ছেলের দিকে তাকিয়ে রইলেন। চোখের কোণে অদৃশ্য জল চিকচিক করে উঠল। গরিব ঘরের মায়েরা খুব বেশি কিছু চায় না, শুধু এটুকু চায় ছেলে যেন বড় হয়ে গেলেও তার মুখের ভাতটা না ভুলে। মা ধীরে ধীরে ব্যাগের ভেতর তাকালেন। টাটকা মাছ, ভালো মাংস, সব কিছু এমন যত্ন করে কিনেছে যেন শুধু বাজার না, ছেলের ভালোবাসা গুছিয়ে এনেছে। পাগল ছেলে একটা। কথাটা বললেও গলায় মমতা গলে পড়ছিল। নীল মুচকি হেসে বলল, আজ ভালো করে রান্না করো, তুমি আগে খাবে তারপর আমি খাবো। আচ্ছা, আজ রান্না করব, ভালো করে করব। তুই খেয়ে তারপর যাবি। আচ্ছা তুমি রান্না করতে থাকো, আমি ততক্ষণ একটু ফুচকা বেঁচে আসি। আজ বেশি সময় নাই, তাড়াতাড়ি ফিরে আসবো। এই মাত্র এলে আবার যাবি? যুদ্ধ থামলে সৈনিক খাবে কিভাবে মা? আচ্ছা যা, তারপর আসিস, তাড়াতাড়ি আসিস। আজ কিন্তু দেরি করলে চলবে না। নীল মাথা নেড়ে নিজের রুমে ঢুকে পড়ল। কয়েক মিনিট পর আবার বের হলো। এবার আর সে দামি শার্ট নেই, নেই কোনো কোট, না দামি ঘড়ি। সাধারণ ফেডেড শার্ট, পুরনো প্যান্ট, কাঁধে গামছা, চুলো এলোমেলো করে নিয়েছে। মুহূর্তে বিলিয়নিয়ার নীল আবার উধাও। ফিরে এলো রাস্তার ধারের সেই সাধারণ ফুচকাওয়ালা ছেলে। মা দরজায় দাঁড়িয়ে তাকিয়ে রইলেন। একই ছেলে, কিন্তু দুইটা জীবন। নীল ঠেলাগাড়ির হাতল ধরল, তারপর হালকা হেসে বলল, যাই মা, ফিরে এসে আজ তোমার হাতে রান্না খাবো। সাবধানে যাস বাপ। নীল মাথা নেড়ে বেরিয়ে গেল। আবার রাস্তায়, আবার ভিড়ে, আবার সেই সাধারণ জীবনে। দুপুরের পর থেকে আদিবার মাথা কেমন যেন গরম হয়েছিল। সকালের পর থেকে নীলের কথাগুলো বারবার মাথার ভেতর ঘুরছে। লোকটার প্রতিটা কথা, প্রতিটা আচরণ, প্রতিটা দৃষ্টি, সব কিছুতেই যেন কোথাও একটা গরমিল আছে। কিন্তু সে গরমিলটা ঠিক কোথায় সেটাই সে বুঝতে পারছে না, ধরতে পারছে না। এই বিরক্তি কাটাতে আদিবা বান্ধবীদের সাথে বের হলো। অনেকদিন পর একটু বাইরে যাওয়া, শপিং, ঘোরাঘুরি, গল্প, মুড হালকা করার জন্য এর চেয়ে ভালো উপায় আর কি হতে পারে। বড় গাড়িটা শহরের রাস্তায় ধীরে ধীরে এগোচ্ছে। ভেতরে এসি চলছে।
চারপাশে হাসাহাসি, গল্প, আড্ডা। আদিবার বান্ধবীরা সবাই মিলে হইচই করছে, কিন্তু আদিবা এখনও অর্ধেক অন্যমনস্ক। জানলার বাইরে তাকিয়ে আছে, মাঝে মাঝে হালকা হেসে সাড়া দিচ্ছে। হঠাৎ সামনের সিটে বসা এক বান্ধবী জানলা দিয়ে বাইরে তাকিয়ে চিৎকার করে উঠল। আরে আদিবা, ওই দেখ সামনে ফুচকা দোকান, চল না ফুচকা খাই। হ্যাঁ রে, এই রোদে ফুচকা হলে জমে যাবে। আদিবা বিরক্ত মুখে সানগ্লাস নামিয়ে জানলার বাইরে তাকালো। বাইরে প্রচণ্ড রোদ, রাস্তায় আগুন পড়ছে যেন। মানুষ হাঁটছে, ঘামছে, আর রাস্তার ধারে একটা ফুচকার ঠেলাগাড়ি ঘিরে ভিড়। সে মুখ কুচকে বলল, তোরা যা, ওই রোদে আমি নামলে 5 মিনিটে জ্ঞান হারাবো। ফুচকা খাওয়ার শখ থাকলে তোরা গিয়ে খেয়ে আয়। আচ্ছা ম্যাডাম, তুই রাজকন্যা হয়ে গাড়িতেই বসে থাক, আমরা খেয়ে তোর জন্য নিয়ে আসছি। আমাদের গরিব প্রজারা রোদে পুড়ে ফুচকা এনে দিবে, ঠিক আছে? নাটক কম করে যা। হাসাহাসি করতে করতে কয়েকজন গাড়ি থেকে নেমে গেল। আদিবা গাড়ির ভেতরেই বসে রইল। এসি চলা ঠান্ডা পরিবেশ ছেড়ে রোদে নামার কোনো ইচ্ছেই তার নেই। ওদিকে ফুচকা ঠেলাগাড়ির সামনে দাঁড়িয়ে নীল দ্রুত হাতে ফুচকা বানিয়ে যাচ্ছে, একটার পর একটা ঝাল টক মশলা মিশিয়ে একদম নিখুঁত। মেয়েগুলো এসে দাঁড়াতে এসে স্বাভাবিক গলায় বলল, জাল কেমন দিবা পোরা? ঝাল বেশি টক বেশি, একদম জম্পেশ বানান ভাইয়া। নীল হেসে দ্রুত ফুচকা বানাতে লাগলো, একটার পর একটা মেয়েদের হাতে দিচ্ছে। ওরা খেতে খেতে হাসছে, ঝালে নাক টানছে, আবারও চাইছে। তারা কেউই নীলকে চিনল না, চিনবে বা কীভাবে? ওরা কখনো নীলকে দেখেইনি। প্রধানমন্ত্রীর বাড়ির জামাই হিসেবে তার নাম শুনেছে হয়তো, কিন্তু সামনে দাঁড়িয়ে থাকে সাধারণ ফুচকাওয়ালার সঙ্গে সেই মানুষটাকে মেলানো অসম্ভব। এক বান্ধবী ফুচকা খেতে খেতে বলল, ভাইয়া আরেকটা প্যাকেট করে দেন, গাড়িতে আমাদের এক ম্যাডাম বসে আছে, রোদে নামলে বুঝি গলেই যাবে। আচ্ছা, ম্যাডামের জন্য আলাদা বানাই, ঝাল কম বা বেশি দিয়ে। ফুচকা নিয়ে মেয়েগুলো আবার গাড়ির দিকে ফিরে গেল। হাসতে হাসতে গাড়িতে উঠে আদিবার হাতে প্যাকেট ধরিয়ে দিল। এই নে, তোর জন্য আলাদা বানিয়ে দিয়েছে ম্যাডাম স্পেশাল। আদিবা বিরক্ত মুখে প্যাকেট নিলেও হালকা কৌতূহলে একবার জানলার বাইরে তাকালো, আর তাকিয়ে কেমন যেন থমকে গেল। দূর থেকে রোদের আলোয় ঠেলাগাড়ির পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটার পাশের প্রোফাইলটা এক সেকেন্ডের জন্য অদ্ভুতভাবে নীলের মতো লাগলো। একই দাঁড়ানোর ভঙ্গি, একই কাঁধ ঝাঁকিয়ে কথা বলার অভ্যেস, একই হাতে নড়াছড়া। আদিবার বুকের ভেতর হালকা কেঁপে উঠল। সে একটু ঝুঁকে আবার তাকাতে গেল, কিন্তু ততক্ষণে সামনে একটা বাস এসে আড়াল করে দিল। গাড়ি ধীরে ধীরে চলতে শুরু করলো। আদিবা কিছুক্ষণ জানলার বাইরে তাকিয়ে রইল, তারপর নিজেই মাথা নাড়ালো। দূর, আমারই মনের ভুল। সে আবার সিটে হেলান দিল। নিজেকেই বোঝানো, নীল তো অনেক বড় লোক, ও রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা বেচবে কেন? অসম্ভব। বিকেলে রোদ একটু নরম হতে নীল ফুচকার ঠেলা গাড়িটা গুটিয়ে ফেলল। আজ সত্যিই সে বেশি সময় দাঁড়ায়নি। কয়েক ঘন্টা বিক্রি করে হিসেব মিলিয়ে সব গুছিয়ে নিল। চারপাশের ভিড় তখনও কমেনি, রাস্তা তখনও ব্যস্ত, কিন্তু নীলের মাথায় এখন একটাই চিন্তা, মা অপেক্ষা করছে। সে ঠেলাগাড়ি ঠেলে ধীরে ধীরে বাড়ির দিকে ফিরল। সারাদিনে রোদে গা পুড়ে গেছে, শরীর ক্লান্ত, কাঁধ ব্যথা করছে, কিন্তু আজ তার ভেতরে এক অদ্ভুত শান্তি, কারণ আজ বাড়িতে তার জন্য শুধু খাবার না, মায়ের হাতের ভালোবাসা অপেক্ষা করছে। দরজা খুলতেই রান্নাঘর থেকে গরম মশলার গন্ধ এসে নাকে লাগলো। এক মুহূর্তেই সারাদিনের ক্লান্তি যেন অর্ধেক মিলিয়ে গেল। মাছ ভাজার গন্ধ, মাংসের ঝোলের গন্ধ, ভাতের গরম ভাব, এই গন্ধে বাড়ির স্বাদ আছে, শান্তি আছে, মায়ের ছোঁয়া আছে। নীল দরজার কাছে দাঁড়িয়ে হেসে উঠল। আহা, এই গন্ধের কাছে দুনিয়ার সব পারফিউম ফেল। আইসোস, যা আগে গোসল করে আয়, সব গরম গরম নামাইছি। নীল আর এক সেকেন্ডও দেরি করলো না, দ্রুত গোসল সেরে ফ্রেশ হয়ে এসে টেবিলে বসলো। ছোট্ট টেবিলটা আজ যেন রাজকীয়। গরম ভাত, মাছ ভাজা, মাছের ঝোল, মাংস, ডাল ভর্তা, বাড়ির সাধারণ টেবিল, কিন্তু তাতে মায়ের যত্নে আজ কোনো কমতি নেই। মা নিজের হাতে প্লেটে ভাত তুলে দিলেন, মাছের ঝোল ঢাললেন, মাংস তুলে দিলেন, তারপর ছেলের সামনে বসে শুধু তাকিয়ে রইলেন। নীল প্রথম লোকমা মুখে দিতেই চোখ বন্ধ করে এক সেকেন্ডে থেমে গেল, তারপর মুখ তুলে এমন তৃপ্তির হাসি দিল যেন সত্যিই সে দুনিয়ার সেরা খাবার খাচ্ছে। মা, তোমার হাতের রান্নার কাছে বড় বড় শেফরা কিছুই না, শুধু ওরা রান্না করে তুমি ভালোবাসা মেশাও। মায়ের মুখটা সঙ্গে সঙ্গে আলোয় ভরে উঠল। একটুকু প্রশংসায় যেন তার দিনের সব ক্লান্তি মুছে দিল। থাক, আর তেল মারতে হবে না, চুপচাপ খা। কথাটা ধমকের মতো, কিন্তু গলার ভেতর গলে পড়া আনন্দ লুকোনো গেল না। নীল হেসে বলল, সত্যি বলছি, 5 তারকা হোটেলের খাবারের স্বাদ আছে, তোমার রান্নার শান্তি আছে। ওখানে পেট ভরে, এখানে মন ভরে। মা চুপ করে ছেলের প্লেটে আরেক টুকরো মাছ তুলে দিলেন। চোখের কোণে তৃপ্তির জল চিকচিক করে উঠল, কিন্তু তিনি মুখ ঘুরিয়ে ফেললেন। ছেলের সামনে মায়েরা কাঁদে না, ওরা শুধু আরও এক লোকমা ভাত তুলে দেয়। এইটা খা, আর একটু ঝোল দেই। দাও, আজ অনেক খাই।
মা খুশি হয়ে ছেলেকে খাওয়াতে লাগলেন। বারবার ভাত বাড়িয়ে দিচ্ছেন, মাছ তুলে দিচ্ছেন, মাংস দিচ্ছেন, যেন ছেলের পেট না নিজের বুকটাই ভরাচ্ছেন। খাওয়া শেষ হতে হতেই নীলের মুখে তৃপ্তির ছাপ। সারাদিনের ক্লান্তি, রোদের জ্বালা, মনের চাপ সব যেন কিছুক্ষণের জন্য মিলিয়ে গেছে। কিন্তু সেই শান্তিটা বেশিক্ষণ থাকার নয়। নীল হাত ধুয়ে উঠে দাঁড়ালো, তারপর ঘড়ির দিকে তাকিয়ে একবার দীর্ঘশ্বাস ফেলল। আবার যাবি? কাজের রাতের শো বাকি আছে। মা কিছু বললেন না, শুধু তাকিয়ে রইলেন। নীল নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করলো। কয়েক মিনিট পর আবার বের হলো। এবার আর সেই সাধারণ ছেলেটা নেই। গায়ে দামি শার্ট, পরিপাটি কোট, হাতে ঘড়ি, চুল সুন্দর করে সেট করা। এক মুহূর্তে ফুচকাওয়ালা নীল আবার হারিয়ে গেল। ফিরে এলো পরিপাটি মার্জিত ভদ্র বিলিয়নিয়ার জামায়। মা দরজার পাশে দাঁড়িয়ে শুধু তাকিয়ে রইলেন। নীল জুতো পরে দরজার দিকে এগোতে এগোতে বলল, যাই মা, আজ রাত ফিরবো না। সাবধানে যাস বাপ, আর নিজেকেও একটু সামলে রাখিস। নীল একবার মায়ের দিকে তাকিয়ে হালকা হাসল, তারপর দরজা খুলে আবার বেরিয়ে গেল আবার সে আলো ঝলমলে অভিনয়ের পৃথিবীতে। রাতের আলোয় ভেসে আছে পুরো বাড়িটা। নিচে গার্ডদের আনাগোনা, ড্রয়িং রুমে হালকা আলো, দূরে কোথাও কাজের মানুষের শব্দ, কিন্তু উপরের এই রুমটাই এক অদ্ভুত শান্ত নীরবতা। নীল দরজা খুলে ভেতরে ঢুকতে প্রথমেই তার চোখ গেল বেলকনির দিকে। আদিবা সেখানে দাঁড়িয়ে, চুল খোলা, হালকা বাতাসে উড়ছে, রাতের আলো এসে মুখের একপাশে পড়ছে। দূর থেকে তাকালে মনে হয় এই মেয়েটা রাগী, কঠিন, অহংকারী। কিন্তু আজ তাকে দেখে নীলের প্রথম মনে হলো অদ্ভুত সুন্দর। তার ঠোঁটের কোণে ধীরে ধীরে দুষ্টু হাসি ফুটল। ক্লান্তি যেন মুহূর্তে অর্ধেক উধাও হয়ে গেল। সে একদম শব্দ না করে ধীরে ধীরে পা টিপে পেছন দিকে গিয়ে দাঁড়ালো। আদিবা টের পাওয়ার আগেই নীল দুই হাত বাড়িয়ে তাকে পেছন থেকে জড়িয়ে ধরল। আদিবা পুরো শরীর নিয়ে কেঁপে উঠল। নীল? নীল কোনো উত্তর দিল না, শুধু আদিবার খোলা চুলের ভেতর মুখ ডুবিয়ে গভীর শ্বাস নিল। তারপর খুব আস্তে চুলের ভেতরে একটা নরম চুমু খেল। আদিবার শরীর আবার কেঁপে উঠল। রাগ, অস্বস্তি, অচেনা শিরশিরে অনুভূতি সব একসাথে যেন বুকের ভেতর গুলিয়ে উঠল। নীল, ছাড়ুন। নীল আরও একটু কাছে টেনে নিল। তার ঠোঁট এবার ধীরে ধীরে নেমে এলো আদিবার ঘাড়ের কাছে। একটা নরম চুমু, তারপর আরেকটা। ছাড়বো না শোনা, তোমার জন্য গিফট আছে। আগে ছাড়ুন, তারপর দিন। নীল ঠোঁটের কোণে হাসি টেনে আবার ঘাড়ে মুখ ছুঁয়ে বলল, না, এভাবে দেব। আদিবা চোখ বন্ধ করে বিরক্তিতে দাঁত চেপে রইল। লোকটার এই নির্লজ্জ স্বভাবটা অসহ্য, তবু সে জানে এখন ধাক্কা দিলে লোকটা আরও বাড়বে। নীল ধীরে ধীরে এক হাত ছড়িয়ে পকেটে ঢুকালো, তারপর খুব যত্ন করে কিছু একটা বের করলো। ফুলের গাছটা একদম সাদা, ছোট ছোট ফুলের নরম সুগন্ধি, সাধারণ কিন্তু অদ্ভুত সুন্দর। আদিবা এক সেকেন্ডের জন্য থেমে গেল। নীল খুব আস্তে তার খোলা চুল একপাশে সরিয়ে গাছটাটা চুলে পরিয়ে দিল। তারপর কানের কাছে মুখ এনে নিচু স্বরে বলল, কেমন হলো? তোমার তো দামি গিফট পছন্দ না, তাই ভাবলাম আজ একটু সাধারণ কিছু দিই। আদিবা কিছুক্ষণ চুপ করে রইল। নীলের হাত এখনও তার কোমরে, শরীর এখনও কাছে, আর ফুলের গন্ধটা অদ্ভুতভাবে এসে মাথার ভেতর ছড়িয়ে যাচ্ছে। সে ঠোঁট শক্ত করে বলল, সরুন, তারপর বলছি। না, এভাবেই বলো। এভাবে কি বলবো? নীল কয়েক সেকেন্ড তাকে দেখল, তারপর ধীরে ধীরে হাত ছেড়ে দিল। আদিবার সঙ্গে সঙ্গে এক পা সরে গেল, তারপর দ্রুত আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। নিজের প্রতিছবির দিকে তাকিয়ে এসে কয়েক সেকেন্ড চুপ করে রইল। খোলা চুলের পাশে সাদা ফুলের গাছরা রাতের আলোয় নরম লাগছে তাকে, অদ্ভুতভাবে সুন্দর। সে আয়নায় নিজেকে কিছুক্ষণ দেখল, তারপর খুব আস্তে, প্রায় নিজের অজান্তেই বলল, সুন্দর। আয়নার সামনে দাঁড়িয়ে আদিবা কিছুক্ষণ নিজের চুলে গুজে দেওয়া সাদা ফুলগুলোর দিকে তাকিয়ে রইল। ফুলগুলো খুব সাধারণ, খুব সস্তা, কিন্তু অদ্ভুতভাবে সুন্দর। এমন না যে এর আগে সে ফুল দেখেনি, এমন না যে এর চেয়েও দামি কিছু সে পায়নি, কিন্তু এই সাধারণ জিনিসটাই কেমন যেন আলাদা লাগছে। নীল বিছানার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আদিবার মুখ দেখছিল, তার ঠোঁটের কোণে চাপা হাসি। এই প্রথম এতদিন পরে এই মেয়েটা তার দেওয়ার কিছু দেখে রাগারাগি না করে থেমে গেছে। কয়েক সেকেন্ড চুপ থাকার পর আদিবা আয়নার দিকেই তাকিয়ে বলল, কই ছিলেন সারাদিন? প্রশ্নটা হালকা, খুব সাধারণ, কিন্তু নীলের ঠোঁটের কোণের হাসিটা আরও গাঢ় হলো। সে ধীরে ধীরে হাত গুটিয়ে বলল, কেন, মিস করছিলে নাকি? জি না, আপনাকে মিস করার মতো দুর্ভাগ্য এখনো হয় নাই। হ্যাঁ, এত নিষ্ঠুর কথা। আপনাকে মানে আজ আপনার মতো কাউকে দেখলাম। নীলের চোখের ভেতর এক ঝলক সতর্কতা এসে মিলিয়ে গেল, তবে মুখে তার এক চুলো বদল এলো না। একই হালকা হাসি রেখে সে বলল, তাই নাকি? কোথায়? আদিবা আয়না ছেড়ে ধীরে ধীরে তার দিকে ফিরল, চোখে কৌতূহল, সন্দেহ আর হালকা পর্যবেক্ষণ। স্কুলের সামনে ফুচকা বেচছিল। নীল এক সেকেন্ড তাকিয়ে রইল,
তারপর হঠাৎ হেসে উঠল, খুব স্বাভাবিক, খুব সহজ সেই হাসি। আমাকে তোমার ফুসকলা মনে হয়? তা বলছি না, কিন্তু সে দেখতে আপনার মতো। ভুল দেখেছো জান। ভুল দেখলেও সে দেখতে আপনার মতো। নীল আরও একটু কাছে এসে থামলো, তার চোখ এবার সরাসরি আদিবার চোখে। দুনিয়ায় এক চেহারার 7 জন মানুষ থাকে শুনুনি, হয়তো তাদের একজন হবে। আদিবা কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল। লোকটা খুব সহজে উত্তর দেয়, খুব স্বাভাবিকভাবে, কিন্তু তার এই স্বাভাবিকতায় কখনো কখনো সবচেয়ে বেশি সন্দেহজনক লাগে। আদিবা ধীরে ধীরে বলল, হতে পারে, কিন্তু আপনার মতো করে কথা বলছিল, আপনার মতো করেই হাসছিল। তাহলে তো মানুষটা খুব হ্যান্ডসাম ছিল। আপনার সমস্যা কি জানেন? আপনি সবসময় হেসে উড়িয়ে দেন। আর তোমার সমস্যা জানো, তুমি সবকিছুর ভিতরে রহস্য খোঁজো। আদিবা চুপ করে গেল, কারণ কথাটা মিথ্যে না। নীল ধীরে ধীরে আরও একটু ঝুঁকে তার চুলের পাশে গুজে দেওয়া গাজরার ফুলে আঙুল ছুঁয়ে বলল, সবকিছু যতটা জটিল মনে হয় সব সময় ততটা জটিল না আদিবা। আদিবা তার চোখের দিকে তাকিয়ে রইল। এই লোকটা সত্যি কথা বলছে নাকি খুব সুন্দর করে মিথ্যে বলছে, সেটাই সে বুঝতে পারে না। আর সেটাই তাকে সবচেয়ে বেশি অস্থির করে। রাতের খাওয়া দাওয়া শেষ হতে হতে বাড়িটা আবার ধীরে ধীরে চুপ হয়ে গেল। একে করে সব রুমের আলো নিভে এলো। নিচতলার আনাগোনা থামল, কাজের মানুষের শব্দ থামল, দূরের করিডোরেও নিস্তব্ধ। আবার সেই রাত, আবার সে একই ঘর, একই বিছানা, একই দুজন মানুষ। আদিবা চুল বেঁধে এসে বিছানার একপাশে বসলো। আজ সে অদ্ভুতভাবে চুপচাপ। সারাদিনের ছোট ছোট ঘটনাগুলো, নীলের কথা, ফুলের গাছরা, ফুচকার দোকানে এসে ছেলেটা, সব মিলিয়ে তার মাথার ভেতর আজ অনেক কিছু ঘুরছে। আর নীল, সে বিছানার অন্য পাশে বসে চুপচাপ তাকিয়ে আছে আদিবার দিকে, একদম নিরবিচ্ছিন্নভাবে, এমনভাবে যেন আদিবার মুখে লেখা কোনো গোপন কথা পড়ার চেষ্টা করছে। কয়েক মিনিট পর আদিবা বিরক্ত হয়ে তাকালো। এভাবে তাকাবেন না, অস্বস্তি হয়। তাতে কি, আমি তোমার স্বামী। আদিবা ঠোঁট চেপে চুপ করে রইল। কথাটা শুনলে তার রাগ হয়, আবার অদ্ভুতভাবে সে উত্তরও খুঁজে পায় না। নীল একটু হেসে বলল, তোমার প্রেমিককে দেখাবে না? না। কেন? আপনাকে দেখালে আপনি উল্টাপাল্টা বলবেন। এই কথা শুনে নীল এমনভাবে হেসে উঠল যে পুরো ঘর কেঁপে উঠল, একদম খোলা জোরে প্রাণ খোলা হাসি। আদিবা বিরক্ত হয়ে তাকালো। হাসছেন কেন? সত্যি সত্যি কেউ আছে নাকি, নাকি আমাকে দূরে রাখার জন্য গল্প বানাচ্ছ? আছে। কোথায়? জানি না, ছোটবেলায় হারিয়ে ফেলেছি। ঘরটা কয়েক সেকেন্ডের জন্য চুপ হয়ে গেল। নীলের চোখে এক মুহূর্তের জন্য অন্যরকম কিছু ঝলসে উঠল, কিন্তু সে তা মুহূর্তেই চেপে ফেলল। নীল ধীরে জিজ্ঞেস করলো, ছোটবেলার ভালোবাসা এখনো মনে রেখেছো? আদিবার চোখ দূরে কোথাও স্থির হয়ে গেল। মনে হলো সেই ঘরে নেই, অনেক পেছনে কোথাও চলে গেছে। হ্যাঁ, আমি ওকে অনেক ভালোবাসি। কথাটা বলার সঙ্গে সঙ্গে নীল কিছুক্ষণ চুপ করে রইল। তারপর হঠাৎ উঠে দাঁড়িয়ে একটানে আদিবাকে কোলে তুলে নিল। আদিবা চমকে উঠল। আরে কি করছেন? নীল কোনো উত্তর দিল না, তাকে কোলে নিয়ে বিছানার মাঝখানে এনে খুব সাবধানে নামিয়ে দিল। তারপর এক মুহূর্ত দেরি না করে নিচু হয়ে আদিবার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল, নরম, ধীর, তবুও থামতে না যাওয়া। চুমুটা সরিয়ে তার কপালে কপাল ছেঁকিয়ে নিচু গলায় বলল, আমিও তোমাকে অনেক ভালোবাসি শোনা। কথাটা বলে আবার তার ঠোঁটে চুমু খেলো, এবার একটু দীর্ঘ, আরও গভীর, আরও থামিয়ে দেওয়া। আদিবা শ্বাস নিতে নিতে ঠোঁট ছড়িয়ে বলল, আমি এখনো তাকে ভালোবাসি। আমার সমস্যা নাই, আমি তবুও তোমাকে ভালোবাসি। তার কণ্ঠ অদ্ভুত শান্তি, না রাগ, না জোর, না বিরক্তি, শুধু এক ধরনের নিশ্চিন্ত স্বীকারোক্তি। তারপর সে আর তর্ক বাড়ালো না, আর কোনো প্রশ্নও করলো না। শুধু ধীরে ধীরে আদিবার সব রাগ, সব বাধা, সব অস্বস্তির ভেতর নিজের কোমল উপস্থিতিটুকু ছড়িয়ে দিতে লাগলো। কপালে, চোখের কোণে, গালে ছোট ছোট শান্ত চুমু, একটা আশ্বাসের মতো, একটা অদ্ভুত নরম ভালোবাসার মতো। আদিবা কয়েকবার কিছু বলতে চেয়েছিল, কিন্তু প্রতিবারই থেমে গেছে, কারণ এই মানুষটা তাকে তর্কে হারায় না, অদ্ভুতভাবে চুপ করিয়ে দেয়। আর সেই রাতের নিস্তব্ধতায় ঝগড়া নয়, রাগ নয়, শুধু নরম, অদ্ভুত, অস্বস্তিকর অথচ অদ্ভুতভাবে শান্ত এক অনুভূতিতে নীল ধীরে ধীরে আদিবাকে ভরিয়ে দিল। কিছুদিন কেটে গেছে, দিনগুলো খুব দ্রুত না, আবার খুব ধীরেও না, কেমন অদ্ভুত এক ছন্দে এগিয়ে যাচ্ছে। এই কদিনে অনেক কিছু বদলেছে, বাড়ি, ঘর, মানুষ সব আগের মতোই আছে, কিন্তু আদিবার ভেতরে কোথাও যেন একটা নরম পরিবর্তন শুরু হয়েছে। এখন আর নীলকে দেখলেই আগের মতো রাগে আগুন হয়ে ওঠে না, আগের মতো কথায় কথায় ঝাড়ি দেয় না, চোখ রাঙায়, রাগ দেখায়, ধমক দেয়, কিন্তু সে রাগের ধার আগের মতো আর ততটা তীক্ষ্ণ নেই। নীলও সেটা বুঝে গেছে, খুব ভালো করেই বুঝে। তাই এখন সে আগের চেয়ে নির্লজ্জ, আরও বেশি কাছে আসে, আরও বেশি বিরক্ত করে, কথায় কথায় পেছন থেকে জড়িয়ে ধরে, চুলে মুখ ডুবিয়ে থাকে, অকারণে কপালে চুমু খায়, কখনো হাত ধরে টানে, কখনো ইচ্ছে করেই আদিবার রাগ বাড়ায়। আদিবা এখনও বাধা দেয়,
এখনও বলে ছাড়ুন, এখনও বলে দূরে থাকুন, এখনও মুখ গোমড়া করে থাকে, কিন্তু আগের মতো আর ধাক্কা দেয় না, আগের মতো আর ঘৃণায় সরে যায় না, বরং অনেক সময় শুধু চুপ করে থাকে, কারণ সে বুঝতে শিখেছে মানুষটার ছোঁয়ায় জোর নেই, আছে শুধু অদ্ভুত এক নরম জেদ। নীলের ভালোবাসাটা বিরক্তিকর, নির্লজ্জ, অসহ্য রকম জেদি, তবুও অদ্ভুতভাবে সত্যি। আর সেই সত্যিটাই ধীরে ধীরে আদিবার ভেতরের দেয়াল নরম করে দিচ্ছে। সে এখন আর ছোটবেলার সে হারিয়ে যাওয়া মানুষটাকে আগের মতো আঁকড়ে ধরে বসে থাকে না। স্মৃতি আছে, মায়া আছে, কিন্তু জীবন্ত স্মৃতি ধরে থেমে থাকে না। একসময় আদিবা নিজেই বুঝেছে যে হারিয়ে গেছে সে শুধু স্মৃতি, আর যে পাশে আছে সে বাস্তব। যে কাছে থেকে রাগ সহ্য করে, ঝাড়ি খায় তবুও হাসে, যে প্রতিদিন বিরক্ত করে তবুও দিন শেষে কপালে চুমু দিয়ে ঘুম পাড়ায়, যে জোরে না ভালোবাসায় জায়গা করে নেয়, তাকে হয়তো আর দূরে ঠেলে রাখা যায় না। আর তাই আদিবা চুপচাপে একটা সিদ্ধান্ত নিয়েছে, হারিয়ে যাওয়া কাউকে ভেবে নিজের আজটাকে নষ্ট করবে না। যে কাছে আছে, যে তাকে নিজের মতো করে ভালোবাসছে, সেই হয়তো তার প্রাপ্য। সেদিন রাতেও নীল তাকে জড়িয়ে শুয়ে আছে। ঘর অন্ধকার, শুধু নাইট ল্যাম্পের ম্লান আলো। আদিবা নীলের বুকের উপর মাথা রেখে চুপ করে শুয়ে আছে। নীলের হাত শক্ত করে তাকে জড়িয়ে। কিছুক্ষণ নীরব থাকার পর নীল হঠাৎ নিচু গলায় বলল, আচ্ছা জান, আমি যদি গরিব হই তুমি কি আমাকে মেনে নেবে? এই কথা হঠাৎ? এমনি বলো না। আদিবা কয়েক সেকেন্ড তার মুখের দিকে তাকিয়ে রইল, তারপর একদম শান্ত গলায় বলল, গরিব বড়লোক ওসব কোনো ব্যাপার না, মানুষটাই আসল। নীল চুপ করে তার মুখের দিকে তাকিয়ে রইল, চোখে এমন এক দৃষ্টি যেন সে কথাটা শুধু শুনছে না, মনে জমিয়ে রাখছে। তোমার বাবা তো শুধু টাকা চেনে। আমি আমার বাবার মতো না, আমার কাছে টাকা না, মানুষই ইম্পর্টেন্ট। টাকা দিয়ে আরাম কেনা যায়, শান্তি না। টাকা দিয়ে মানুষ পাশে রাখা যায়, ভালোবাসা না। দিন শেষে মানুষ বড়লোক না গরিব সেটা জরুরি না, সে কেমন মানুষ সেটাই আসল। নীলের বুকের ভেতরটা কেমন যেন হালকা কেঁপে উঠল। অদ্ভুত এক অনুভূতি এসে চুপচাপ বসলো তার ভেতরে। সে আদিবাকে আরও একটু শক্ত করে জড়িয়ে ধরে খুব আস্তে বলল, যদি একদিন আমার সবকিছু মিথ্যে বের হয়? যতক্ষণ মানুষটা সত্যি, বাকিটা মিথ্যা হলেও সমস্যা নেই। কিছুদিন কেটে গেছে। বাড়ির পরিবেশ আগের মতোই আছে, কিন্তু সম্পর্কগুলোর ভেতরে অদ্ভুত এক স্বস্তি তৈরি হয়েছে। ডাইনিং রুমে সবাই একসাথে বসে আছে। বিকেলের নরম আলো জানলা দিয়ে এসে পড়ছে টেবিলের উপর। চায়ের কাপ, হালকা আড্ডা, হাসির শব্দ, সব মিলিয়ে এক সাধারণ পারিবারিক মুহূর্ত। আদিবার, নীল আর আদিবার বাবা মা সবাই কথা বলছে। আগের সে টানাপোড়েন এখন অনেকটাই কমে এসেছে। নীলও এখন আগের মতো অচেনা লাগে না, সে যেন এই ঘরেরই একজন হয়ে গেছে। হঠাৎ বাইরে থেকে দরজার ঘণ্টা বাজল। কাজের মেয়ে গিয়ে দরজা খুলতে কয়েকজন তরুণী ভেতরে ঢুকলো। আদিবার বান্ধবীরা ভেতরে ঢুকে একজন উত্তেজিত গলায় বলল, আরে আদিবা, তোর না আজ আমাদের সাথে বাইরে যাওয়ার কথা ছিল, গেলি না কেন? ভালো লাগছিল না তাই যাইনি। আচ্ছা, এই ফুচকাওয়ালা লোকটা আবার কে? এখানে কি করে? এক মুহূর্তে পুরো ডাইনিং রুমে নীরবতা নেমে এলো। আদিবার বাবার ভ্রু কুঁচকে এলো। কি বলছে এসব? ও আমাদের জামাই, কোটিপতি বিলিয়নিয়ার। বান্ধবীরা একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলল। তারপর একজন সামনে এসে বলল, না আঙ্কেল, উনি তো ফুচকাওয়ালা, আমরা সেদিন ওনার দোকান থেকেই ফুচকা খেয়েছি। কি বলছো তোমরা? মজা করছো? না না, সিরিয়াস বলছি। কি ভাইয়া, আমরা কি মিথ্যে বলছি? সবাই একসাথে এখন নীলের দিকে তাকিয়ে আছে। ডাইনিং রুমের পরিবেশ হঠাৎ খুব ভারী হয়ে গেল। চায়ের কাপ হাতে থেমে গেল, কথা থেমে গেল, শুধু চোখের দৃষ্টি এক জায়গায় আটকে গেল। নীল ধীরে ধীরে চেয়ারে হেলান দিয়ে বসলো। মুখে কোনো অস্বস্তি নেই, না ভয় না অস্থিরতা, শুধু এক অদ্ভুত শান্ত দৃষ্টি। তারপর খুব স্বাভাবিক গলায় বলল, না, তারা সত্যি বলছে। এক মুহূর্তে পুরো রুমে আবার নীরবতা। আদিবার বাবা হালকা হেসে বললেন, তুই মজা করছো জামাই? না, আমি মজা করছি না। আমি কোনো বিলিয়নিয়ার না, আমি সামান্য ফুচকাওয়ালা। এই কথাটা বলার পরও তার মুখে কোনো অস্থিরতা নেই, না গর্ব না লজ্জা, শুধু সত্যি বলার মতন এক শান্ত স্বাভাবিকতা। ডাইনিং রুমে যেন বাতাস থেমে গেছে। আদিবার বাবা অবাক হয়ে চুপ করে রইলেন। আদিবার মা হাতের কাপ নামিয়ে ফেললেন, আর আদিবার সে একদম স্থির হয়ে নীলের দিকে তাকিয়ে আছে। তার চোখে এখন প্রশ্নের ঝড়, আর সেই ঝড়ের মাঝখানে দাঁড়িয়ে আছে একটাই মানুষ, নীল, যার মুখে এখনও সে একই শান্ত হাসি। ডাইনিং রুমটা কয়েক সেকেন্ডের জন্য যেন জমে গেল। হাসি, গল্প, চায়ের কাপ সব থেমে গেছে। শুধু একটা কথার ভারে পুরো ঘরটা ভারী হয়ে আছে, আমি ফুচকাওয়ালা। এই কথাটা যেন কারো বিশ্বাস ভাঙার শব্দ, কারো অহংকারের উপর আঘাত, কারো বাস্তবতার সামনে হঠাৎ দাঁড়িয়ে যাওয়া আয়না। আদিবার বাবা চেয়ার থেকে ধপ করে উঠে দাঁড়ালেন, চোখে রাগ, মুখে অবিশ্বাস, কণ্ঠে ক্ষোভ। তোমার সাহস হলো কিভাবে? আমাদের ঠকানোর সাহস কিভাবে পেলে তুমি? নীল ধীরে ধীরে তার দিকে তাকালো, একদম শান্ত স্থির চোখ, তার কণ্ঠ ততটাই শান্ত। কারণ আপনি টাকা ছাড়া কিছু চেনেন না। একটা লাইনেই যেন আগুনে ঘি পড়ল। আদিবার বাবা চিৎকার করে উঠলেন, তোমাকে আমি পুলিশে দিব। তাতে কি সত্যি মিথ্যে হয়ে যাবে?
আমি আদিবার স্বামী, এটাই সত্যি। ঘরটা আবার নীরব হয়ে গেল। এবার সেই নীরবতা আগের চেয়েও ভারী। আদিবার বাবা রাগে কাঁপতে কাঁপতে আবার কিছু বলতে যাবেন, কিন্তু তখনই আদিবার কণ্ঠ ভেঙে ভেঙে বেরিয়ে এলো। আমাকে ঠকালেন কেন? তার চোখে জল জমে গেছে, কিন্তু সে জলের ভেতরেও আছে অভিমান, প্রশ্ন আর অবিশ্বাস। নীল ধীরে ধীরে তার দিকে তাকালো। তার মুখে কোনো তাড়াহুড়ো নেই, না ভয় না অপরাধ বোধের ভাঙচুর, শুধু একরকম গভীর শান্তি। তোমাকে ঠকাইনি আদিবা, আমি তোমাকে না, তোমার বাবা আমাদের ঠকিয়েছে। মানে? ঘর আরও চুপ হয়ে গেল। সব চোখ এখন নীলের দিকে। একটু থেমে ধীরে ধীরে বলল, আমি তোমার সেই নীল যাকে তুমি ছোটবেলায় ভালোবাসতে, যাকে তুমি ভুলে যাওনি। আদিবার চোখ বিস্তৃত হয়ে গেল, শ্বাস যেন আটকে গেল। নীল সামনে এগিয়ে এসে আরও পরিষ্কার গলায় বলল, তোমার বাবা মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তোমাকে শহরে নিয়ে এসেছে, আমার থেকে দূরে করেছে, কারণ আমি গরিব ছিলাম। এ কথাটা বলার পর পুরো ঘরটা যেন ভেঙে পড়ল নীরবতায়। আদিবার বাবার মুখ শক্ত হয়ে গেল। আদিবার মা চুপ করে দাঁড়িয়ে রইলেন, আর আদিবার সে শুধু তাকিয়ে আছে নীলের দিকে, যেন প্রথমবার সত্যিটা ঠিকভাবে দেখতে শিখেছে। ডাইনিং রুমটা তখনও নীরব। একটা সত্য ধীরে ধীরে বের হয়ে এসেছে, যেটা কারোর জন্যই সহজ না, কারো রাগ ভাঙছে না, কারো বিশ্বাস পুরোপুরি দাঁড়িয়ে আছে না। সবাই যেন একটা অদৃশ্য ঝাঁকুনির ভেতর দাঁড়িয়ে। নীল এক পা এগিয়ে দাঁড়ালো। তার কণ্ঠ এখন আর অভিনয়ের না, না ফুচকাওয়ালার, না বিলিয়নিয়ারের, শুধু এক মানুষের, যে অনেকদিন চুপ করে বয়ে নিয়ে এসেছে নিজের গল্প। আমার মা যখন তোমাদের খোঁজে এই বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসে, সেদিন তোমার বাবা তাকে অপমান করে ফিরিয়ে দিয়েছিল। ঘরটা আরও ভারী হয়ে গেল। নীল একবার থামল। তার চোখে কোনো অভিযোগ নেই, শুধু পুরনো দিনের স্মৃতি। আমি সেদিন প্রতিজ্ঞা করি, আমি তোমাকে বিয়ে করবই, যেভাবেই হোক। তোমার বাবা তো সাধারণ ছেলের সাথে তোমাকে বিয়ে দিত না, তাই আমি কোটিপতি বিলিয়নিয়ার সেজে এসেছি শুধু তোমাকে পাওয়ার জন্য। এতে কি আমার ভুল আছে, তুমি বলো? ঘর নিস্তব্ধ, কেউ কথা বলছে না। আদিবা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখে জল নেই এখন, কিন্তু ভেতরে একটা সিদ্ধান্ত তৈরি হয়ে গেছে। তুমি ঠিক করেছো। মানুষ যখন সম্পর্ক না দেখে টাকা দেখে অন্ধ হয়ে যায়, তখন তাকে এভাবেই শাস্তি দিতে হয়। তুমি ফুসকা বেচো, আমার কোনো সমস্যা নাই। আমি তোমাকে পেয়েছি, এইটাই অনেক। নীলের চোখে এক মুহূর্তের জন্য গভীরতা নেমে এলো। আদিবার বাবা রাগে আবার চিৎকার করে উঠলেন, কিসব বলছিস তুই? ওকে ডিভোর্স দিবি? কখনো না। ওর জন্য এত বছর অপেক্ষা করেছি, আজ যখন পেয়েছি তখন আর ছাড়তে পারবো না। চলো। নীল আবার একটু থামল, তারপর ধীরে মাথা নাড়ল। কোনো আর তর্ক নয়, বিতর্ক নয়, কোনো আর ব্যাখ্যা নয়। সে শুধু আদিবার হাতটা ধরল, আর সে হাত ধরে চুপচাপ বাড়ি থেকে বের হয়ে গেল। নীল চুপচাপ চলে এলো নিজের বাড়ির সামনে। পুরনো ভাড়া বাসা, সাধারণ দেয়াল, ছোট উঠান, কিন্তু এই জায়গাটাই তার সবচেয়ে সত্যি জায়গা। দরজা খুলতে ভেতর থেকে তার মা বেরিয়ে এলেন, হাতে কাপড়, চোখে কৌতূহল। কাকে নিয়ে এসেছিস? তোমার বৌমা। মা এক মুহূর্ত থমকে গেলেন, তারপর চোখ বড় হয়ে গেল, মুখে বিস্ময় আর আনন্দ একসাথে। বিয়ে করেছিস নীল? হ্যাঁ মা। এই কথাটা শুনে মায়ের মুখ একদম উজ্জ্বল হয়ে গেল। সব প্রশ্ন, সব অবিশ্বাস এক মুহূর্তে গলে গেল। আয় আয়, ভেতরে আয়। তিনি আদিবাকে দেখে মমতা ভরা হাসি দিলেন, যেন বহুদিনের হারানো কিছু আজ ফিরে এসেছে। রাত ধীরে ধীরে গভীর হলো। ঘরের আলো নরম, বাইরের শব্দ থেমে গেছে। শুধু ভেতরে তিনজন মানুষের নতুন এক নীরবতা। আদিবা বিছানার একপাশে বসে আছে, চুল খোলা, চোখ একটু দূরে তাকানো। মাথার ভেতরে এখন দিনের সব ঘটনা ঘুরছে। নীল ধীরে ধীরে এসে তার পাশে বসলো। কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থেকে হঠাৎ বলল, আমি কি তোমাকে এভাবে বিয়ে করে ভুল করেছি? কেন? না মানে, তোমার তো আরো ভালো জায়গায় বিয়ে হতে পারতো। এই কথাটা শেষ করতে না করতে আদিবা হঠাৎ তার গলা জড়িয়ে ধরল। নীল থমকে গেল। আদিবার কণ্ঠ নরম কিন্তু দৃঢ়। তাকে কি টাকায় সুখ দেয়? সুখ তো মনে। ঘরটা একদম শান্ত হয়ে গেল। নীল কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে আদিবাকে আরও কাছে টেনে নিল। তার কপালে একটা চুমু দিল, একটা, তারপর আরেকটা। ভালোবাসা তখন আর কথাই ছিল না, ছিল শুধু নীরব অনুভব। নীল আস্তে করে আদিবাকে কোলে তুলে বিছানায় শুয়ে দিল, তারপর ধীরে ধীরে তার পাশে শুয়ে পড়ল। আদিবা কোনো বাধা দিল না, শুধু চুপ করে তাকিয়ে রইল তার দিকে। আর সেই রাতটা ঝগড়া, সত্যি, রাগ, অভিমান সব পেরিয়ে শুধু একটাই জিনিস রেখে গেল, অবাক করে দেওয়া এক নীরব ভালোবাসা।